হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। নিজের বউর চেহারা দেখে নিজেই বিস্মিত হয়ে গেছে রাফি। রূপ তার মাশাআল্লাহ, তবে এ তো এই 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 আপনাকে তো আমি চিনি, মানে চেনা চেনা লাগছে খুব। আস্তে, ভুলে যাচ্ছেন কেন? আজ আমাদের বাসর রাত, বাড়ি ভর্তি মানুষজন। যদি কেউ দরজায় কান দেয়। কিন্তু তুমি মানে আপনি এখানে কি করছেন? ইস রে, আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনি আপনি করে আমাকে পাপের ভাগীদার করছেন কেন? হুম। আর এটা আমার স্বামীর ঘর, আমি তো থাকবো এখানে। আর কাউকে আশা করেছিলেন নাকি? রাফি মনে মনে বলে, মেয়ে, আমি তো কাউকে আশা করার সুযোগটা পর্যন্ত পাইনি। কি ভাবছেন অমন করে? আমি কি দেখতে এতটাই খারাপ? রাফি অবাক আর বিস্ময়ের দুনিয়া থেকে বের হয়ে নিজের বউর দিকে দৃষ্টিপাত করলো। মেয়েটার চেহারা রাফির অনেক পরিচিত, কণ্ঠটাও, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। কখনো কোনো মেয়েকে এত কাছ থেকে দেখেনি রাফি। দুধে আলতা গায়ের বরণ বলা যায়, কিন্তু পার্লারের বউ সাজে সবাইকেই পরি লাগে। চোখ দুটো হরিণ টানা, তবে রাফির কাছে মেয়েটার চোখ দুটো গরুর চোখের মতো ড্যাবডেবে মায়াবী লাগছে। পৃথিবীতে রাফি মনে হয় প্রথম পুরুষ যে তার স্ত্রীর টানা টানা চোখ দুটোকে গরুর চোখের সাথেও তুলনা করেছে। উন্নত চিবুক হাসলে টোল পড়ে ছোট্ট করে। বাসরাতে প্রথমবারের মতো নিজের বউকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে রাফি। কিন্তু রাফি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এই মেয়েকে রাফি চেনে, মানে চিনত। কণ্ঠটাও খুবই পরিচিত। কি জনাব, নিজের বউয়ের দিকে নজর দিচ্ছেন কেন শুনি? হুম। সারা জীবনের জন্য এসেছি আপনার ঘরে, এক রাতের জন্য নয়। রাফি কিছুটা বিব্রত বোধ করে চোখ সরিয়ে নিয়ে একটু পিছিয়ে বসলো। আরে, বউ হই আমি আপনার, সরে গেলেন কেন? আল্লাহ পাপ দেবে তো আমাকে। মেয়েটার বাচ্চামিতে রাফি কিছুটা বিব্রত বোধ করলেও মনে মনে ভালোই লাগতে শুরু করেছে রাফির। আচ্ছা, আমার গিফট কই? বলেই রাফির দুই হাত আর পকেটের দিকে তাকালাম। রাফি পড়ল আর এক বড় বিপদে। কেউ তাকে গিফটের কথা মনে করিয়ে দেয়নি। আর বাসরাতে বউকে কিছু গিফট করতে হয় এটা রাফি জানতো, কিন্তু বিয়ের ঝুঁকি সামেলায় গোলায় ফেলেছিল সব কিছু। আমার জন্য কোনো গিফট নেই? আরে কাঁদে না। বাসর রাতে বউ কাঁদলে দরজার বাইরে কান পাতা মানুষগুলো কি ভাববে বলেন তো? মেয়েটা হঠাৎ চোখ তুলে মুখ চেপে ফিক করে হেসে দিল। অমায়িক সে হাসি দেখে রাফির চোখ জুড়িয়ে গেল। কিন্তু আমার বাসর রাতেই তো গিফট চাই। রাফি হাত ইশারা করে চুপ করতে বলে মেয়েটাকে। একে তো চেনা চেনা লাগছে, কিন্তু নাম মনে করতে না পারায় রাফি চরম বিব্রত। অন্যদিকে একটা কমন ট্র্যাডিশন ভুলে গিফট না আনায় মোটামুটি মন মেজাজ কিলবিল করতেছিল রাফি। ভাবতে থাকলো কী করা যায়, কিন্তু কোনো উপায়ন্ত খুঁজে পায়নি রাফি। শেষমেশ উঠে গিয়ে আলমারিটা খোলে রাফি। ড্রয়ারের রক খুলে খুঁজতে থাকে এমন কিছু যা দিয়ে মান সম্মানটা বাঁচানো যায়। পেছন ফিরে দেখলো মেয়েটা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গলা উঁচু করে দেখার চেষ্টা করছে আলমারির ভেতরটা। ঘাঁটতে ঘাঁটতে একটা চেন পেল রাফি। দেখেই বোঝা যাচ্ছে চেনটা সোনার। মনে মনে ভাবতে থাকলো এটা দেওয়া ঠিক হবে কি না। যা হয় হবে, আগে মান সম্মান বাঁচায় নেওয়া জরুরি। চেনটা হাতের মুঠো এনে বউয়ের সামনে বসে পড়ল রাফি। যে করে হোক বউয়ের নামটা জানতেই হবে রাফিকে। ফোন দিয়েও এঁটে ফেললো। দেখুন, আপনার জন্য গিফট। আমাকে কি টেনে নিয়ে জাহান্নামে ফেলবেন নাকি আপনি? বউ লাগি আপনার, বউ। আর যদি একবার শুনি আমাকে আপনি বলেছেন, তো ফলাফল ভয়াবহ হবে বলে রাখলাম। বলেই যেখানে বসেছিল সেখানে বসে পড়ল। মেয়েটা হঠাৎ সামনে ঝুঁকে পড়ায় রাফি ঘাড়টা একটু পেছনে নিয়ে গিয়েছিল। ঘোর কেটে আবার ঠিক হয়ে বসতেই কই, কি যেন বলেছিলেন? আমার গিফট কি? কিছুক্ষণ আগের ঘটনার মোহ কাটিয়ে দেখুন, ইয়ে দেখো, আমি তোমাকে গিফট দেব, কিন্তু তার বিনিময়ে আমি কিছু চাই। মেয়েটা মায়াবী চোখে রাফির দিকে তাকালো, কৌতূহলী দৃষ্টি দিয়ে জানতে চাইল। ওয়াও, क्या बात है!
জামাই রাজা, আবারও একটু গিয়েছি তো কি চাই আপনার? রাফির হাত পা সব অসাড় হয়ে আসে। এই মেয়েটার চাহনি আর বাচনভঙ্গিতে ভয়ঙ্কর মায়া রয়েছে। চোখের দিকে তাকালে সব এলোমেলো হয়ে যাচ্ছে, আর কানে তার আওয়াজ শুনে সব কিছুই ভুলে যাচ্ছে। মানে আপনি, মানে তুমি, মানে আমাকে চেনো কিভাবে? তোমাকে খুব চেনা লাগছে, কিন্তু মেলাতেই পারছি না। আমি তোমাকে চিনি, চিনি তো। এই বুঝি আমার গিফট? এক গাদা প্রশ্ন। রাফি কিছু বলতে যাবে, তখনই মেয়েটা বলল। অজু আছে তো আপনার? হঠাৎ এই প্রশ্ন শুনে হকচকিয়ে গেলেও হ্যাঁ সূচক মাথা নাড়ায় রাফি। আচ্ছা, তাহলে নামাজের জন্য প্রিপারেশন নিন, আমি চট করে ফ্রেশ হয়ে অজু করে আসছি। বলে তার সারা বিছানা জুড়ে ছড়ানো শাড়ি আর ওড়না দুই হাতে টেনে নিয়ে বিছানা ছাড়ে রাফির বউ। লাকেজ থেকে কিছু কাপড় বের করে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেল ওয়াশরুমে। রাফি খাট ছেড়ে সোফায় গিয়ে বসে, আলতো করে চোখ বন্ধ করে অতীত হাতড়াতে থাকে। স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই হাতড়ায় রাফি, কিন্তু সবখানে রাফি এতটাই বেশি আত্মকেন্দ্রিক ছিল যে কখনো কাউকে দরকার পড়েনি রাফি, বরং সবাই এসে লাইন দিত রাফির পেছনে। মাথায় খুব জোর খাটাচ্ছিল রাফি, কিন্তু হঠাৎ চুরির আওয়াজে চোখ খোলে রাফি। ঘরের বিছানার দুই পাশে দুইটা হলুদ টেবিল ল্যাম্প জ্বলছে। বিভিন্ন ফুলে সাজানো রাফির বাসর, তার ভেতর টাওয়াল দিয়ে আলতো করে গাল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছিল রাফির বউ। ঘরের হালকা আলোয় অনেক মায়াবী লাগছে বউটাকে। রাফি ছোট্ট করে হাতে চিমটি কাটল। সত্যি কি এই মেয়েটা আমার বউ? ভালোই ব্যথা পেল রাফি। না, ঘটনা সিরিয়াস। আমার বউ এখন আমার বেডরুমে। নিজেকে নামাজের জন্য তৈরি করে লাকেজ থেকে জায়নামাজ বের করে বিছিয়ে দিয়ে রাফিকে ডাক দিল। আসুন, আজকের রাতে আল্লাহকে স্মরণ করি। রাফি উঠে গিয়ে নামাজে দাঁড়ালো। দুইজন মিলে 2 রাকাত নামাজ পড়ে নিল। রাফির বউ জায়নামাজ গুছিয়ে রেখে বিছানার উপর উঠে বসল। রাফি সোফার উপর বসে দেখছিল সব। মেয়েটা রাফিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রাফিকে চোখ দিয়ে ইশারা করে কি বাচকভঙ্গিতে। রাফি কিছুটা ইতস্তত বোধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বিছানার কাছে এসে পকেটে হাত দিয়ে চেনটা বের করলো। না জানি কার চেন, কিন্তু এ যাত্রায় সম্মান বাঁচানোর জন্য এটাই একমাত্র ভরসা। রাফির বউ লাফ দিয়ে উঠে এসে এটা আমার জন্য। রাফি ছোট্ট একটা হাসি দিয়ে পজিটিভ সিগন্যাল দিতে চাইল। মিথ্যা এড়ানোই বুদ্ধিমানের কাজ। তাহলে পরিচয় দাও। বলে রাফির কাছে চলে এলো। রাফির দিকে পিঠ ফিরিয়ে দিয়ে খোলা চুলগুলো পিঠ থেকে সরিয়ে বাম পাশে দিয়ে সামনে নিয়ে নিল, আর চেইনটা পরিয়ে দেওয়ার জন্য ইশারা করতে লাগলো। এত কাছ থেকে একটা মেয়ের চুল সরানো, খোলা পিঠ আর সাথে চুলের সুরভি, রাফির সিস্টেম হ্যাং হয়ে গেল এক প্রকার। হার্ট রেট ঘোড়ার রেসের মতো বাড়তে থাকলো। কি বলা উচিত বা কী করা উচিত তা মাথা থেকে উধাও হয়ে গেল রাফির। কই দাও। বউয়ের কথায় ঘর থেকে বের হলো রাফি। কোনো প্রকার চোখ নাক কান বন্ধ করে তাড়াতাড়ি চেইনটা পরিয়ে দিল। গলায় হাত দিয়ে চেইনটা দেখতে থাকলো রাফির বউ। বিয়েতে অনেক মোটা মোটা স্বর্ণের হার ও হয়তো মেয়েটা এত যত্নে দেখেনি, কিন্তু রাফি এখনও তার জবাব পায়নি। জবাব পাবে কি? রাফি তো মুখ ফুটে প্রশ্নটাই করতে পারল না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হালকা হাসি হাসি ভাব নিয়ে ঘুরে তাকালো রাফির দিকে। মায়াবী চোখ দিয়ে আবারও ঘায়েল করলো রাফিকে। বলো না, আজ সারা রাত তোমার প্রশ্ন শুনে কাটাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি তো কাবির নামায় আমার পুরো নাম শুনেই থাকবে। যদি তুমি আমার ডাকনাম বলতে পারো, তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি দিব। রাফির মন চাইল চোখ বুঝে দেয়াল বরাবর দৌড় দিতে। যা হবার হবে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়, ফ্যাক্ট। এটা কেমন বিচার আল্লাহর! আমি যে প্রশ্নের উত্তর পেলে হয়তো সারা রাতে আর প্রশ্নই করার প্রয়োজন পড়তো না, সেখানে সেই প্রশ্নকেই শর্ত বানিয়ে ঝুলিয়ে দিল রাফির গলায়। তাই রাফি বিচলিত না হওয়ার চেষ্টা করে বলল, দেখুন, বিয়ের আসরে ডাকনাম তো শোনা যায় না, আর বিয়ের আগে আমাদের কোনো কথাও হয়নি। কি? তার মানে তুমি এখনো আমার নাম মনে করতে পারোনি? এখনো আমাকে মনে করতে পারোনি? আজ তুমি সোফায় শোবে, শাস্তি তোমার। যতক্ষণ মনে না পড়বে, বিছানার ধারে কাছেও ঘেঁষার চেষ্টা করবে না, মনে থাকে যেন। রাফির মুখটা কাঁচুমাচু হয়ে যায়।
সে বিছানা ছাড়া একদমই ঘুমোতে পারে না। সোফায় ঘুম তো দূর, গায়ে এলিয়ে দিলেই ব্যথা শুরু হবে সর্বাঙ্গে। গত 4 দিনের খাটুনিতে এক বিন্দু ঘুম হয়নি রাতে। দেখুন, ইস, দেখো, আমার প্রচণ্ড খারাপ লাগছে। আমি সোফায় শুতে পারি না। না না না, নাম না বলা পর্যন্ত। রাফির মেজাজটা বিগড়ে যায়। কিছুটা হলেও অতিরিক্ত লাগা শুরু হলো বউয়ের ব্যবহার। ভুলে গিয়েছি হয়তো, মনে নেই। ও কাট ভুলে গিয়েছি হয়তো, মনে নেই। অতীতকে জড়িয়ে থাকি না আমি, যে বলা বা দেখার সাথে সাথে চিনে যাব কে আপনি। আমি এখন ভাবতে পারবো না, ঘুমাবো আমি। বলেই বিছানার একপাশে বউয়ের দিকে পিঠ ফিরিয়ে কুচিমুচি দিয়ে শুয়ে পড়ল রাফি। ভয়ঙ্কর ক্লান্তি আর দুর্বলতার কারণে ঘুম গ্রাস করে নিল রাফিকে। তোহা কিছুটা ভয় পায় আর সংকোচ নিয়ে উকি দিয়ে দেখে রাফির চেহারাটা এখানেও সেই আগের মতনই মায়াবী। বেশ ভোরে ঘুম ভেঙে গেল রাফির। নিজেকে কেমন যেন আষ্টে পৃষ্ঠে বন্দি মনে হতে লাগলো। দম আটকে আসছিল দেখে ঘুম ভেঙে গেছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করলো রাফি। বুকের উপর একটা এলোমেলো চুলে ঢাকা মুখ। রাফি ভয়ে চিৎকার করতে যাবে ভূত ভূত বলে, ঠিক তখনই রাফির মনে পড়ল যে সে এখন বিবাহিত আর চেহারাটা তার বউয়ের হবার চান্স শতভাগ। একটা আঙুল দিয়ে চুলগুলো সরিয়ে দিতে চাইল রাফি, কিন্তু অজানা ভয়ে আর করা হলো না। তবে এলোমেলো চুলে ঘুমন্ত মুখখানায় অনেক বেশি অনন্য লাগছে মেয়েটিকে। রাতের ঘটনা মনে পড়ল রাফি। না, রাতে কড়া কথা না শোনালেও পারত রাফি। তখনই চেহারাটি নড়ে উঠল আর রাফিও ঘুমের ভান করে পড়ে থাকলো। এটা দেখতে বউ তার কেমন লজ্জা পায়, নিজের স্বামীর নিজের অজান্তেই জড়িয়ে থাকতে দেখে। নতুন বউয়ের ঘুম ভাঙে। রাফির বুকে নিজেকে আবিষ্কার করে এক লাফে উঠে বসে। আঙুলের নখে দাঁত বসিয়ে রাফির চেহারা দেখছে রাফির বউ। কিছুক্ষণ পর ডান গেলে একটা উষ্ণ পরশ পায় রাফি। একটা ছোট্ট ভালোবাসার পরশ ছুঁয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল রাফির বউ। ঘটনার আকস্মিকতায় রাফি ভ্যাবাচাকা খেয়ে মরার মতো পড়ে থাকে বিছানায়। কিছুক্ষণ পর ভেজা চুলে ভিজা চুলে নতুন একটা শাড়ি পরে বাইরে এলো সেই হুড়পড়ি মানে রাফির বউ। রাফির মাথার কাছে এসে ডাকতে গিয়েও পারে না, ছুঁয়ে দিতেও যেন লজ্জা পাচ্ছে। এমন একটা চেহারা নিয়ে অনেকক্ষণ দেখলো রাফির মুখখানা। এরপর সেখান থেকে সরে গিয়ে আয়নার সামনে নিজেকে কিছুটা গুছিয়ে নিল সে। তারপর কিছু একটা লিখে রাফির চিরুনিতে গেঁথে রেখে বের হয়ে যায় রুম থেকে। রাফি উঠে বসে বিছানা থেকে, উঠে গিয়ে চিরকুটটা হাতে নেয় চিরুনি থেকে। 2 অক্ষরে একটাই নাম লেখা, তোহা। নোটের উল্টো পাশে লেখা বিনোনী তোহা। হ্যাঁ, বিনোনী তোহাকে তো অনেক পরিচিত নাম লাগছে। কলেজের 2nd ইয়ারে কোথা থেকে উড়ে এসে রাফিদের কলেজে অ্যাডমিট হওয়া একটা মেয়ে। নর্মালি কলেজ পড়ুয়া মেয়েরা চুলে বেনি করে না, কিন্তু মেয়েটা খুবই স্মার্টলি চুল বেনি করে কলেজে আসতো। রাফি ছাড়া কলেজের প্রায় সব ছেলেরই হৃদয় একাধিকবার ঘুরিয়ে যাওয়ার কারণ ছিল সেই মেয়ে। তারপর দেশের প্রসিদ্ধ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে চান্স, ফার্স্ট ইয়ার শেষ না হতে হতে উধাও, স্কলারশিপ নিয়ে দেশের বাহিরে। আর কোনোদিনও দেখা হয়নি সেই বিলনির সাথে। কিন্তু যতদিন ছিল বেশ করে খোঁজাতো রাফিকে। কলেজে থাকতে রাফির পেছনে বসে কবিতা পড়তো মেয়েটা। দারুণ মিষ্টি করা। ভার্সিটিতে গিয়েও একই কাজ করতো। বাইরে যাওয়ার আগে এসেছিল একবার রাফির পিছু পিছু রাফিদের বাড়ি পর্যন্ত, কিন্তু রাফি কোনোদিনও চোখ তুলে মেয়েটাকে ভালোভাবে দেখেনি। নিজেকে নিয়ে বাস করা মানুষ কীভাবে তার আশেপাশের মানুষগুলোকে দেখবে? সে সময় কই? তাহলে কি এই সেই বেনুনি তোহা আজ এত বছর পর পূর্ণ অধিকার নিয়ে রাফির জীবনে ফিরে এসেছে? কিন্তু নামটা মুখে না বলে চিরকুটে লিখে চিরুনিতে আটকে দেওয়াটা কেমন কথা হলো? রাফিরও একটু অভিমান হয়। চিরকুটটা জায়গায় রেখে দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সকালের নাস্তা তৈরি শেষে তোহা রুমে আসে রাফিকে ডাকতে। আগেই উঠে পড়ায় তোহা টুপ করে দেখে নিতে যায় চিরকুটটা, আর তখনই রাফি পুরাতন অভ্যাসে শুধু একটা টাওয়াল জড়িয়ে বের হয়ে আসে ওয়াশরুম থেকে। তোহাকে দেখে আবারও দৌড়ে ঢোকে ওয়াশরুমে। খালি ভুলে যায় রাফি যে সে বিবাহিত। আমার গেঞ্জিটা একটু এগিয়ে দিন না। জি না, দিব না। কারণটা জানতে পারি? প্রতি মিনিট যদি আপনাকে মনে করিয়ে দিতে হয় যে আমি আপনার বিয়ে করাবো, তাহলে ঘরের অন্যান্য কাজ কখন করব শুনি? আচ্ছা আচ্ছা, আমার গেঞ্জিটা দাও না।
আর একটু ভালোভাবে বলো না। তোমাকে দেখলে কে বলবে যে তোমার গতকাল বিয়ে হয়েছে? আল্লাদি বুড়ি একটা। যাও গেঞ্জিটা দাও তাড়াতাড়ি। তোহা খেয়াল করে না যে চিরকুটটা চিরুনি থেকে নিচে পড়ে গেছে। রাফির হাতে গেঞ্জি তুলে দেওয়ার পর খেয়াল হয় চিরুনিতে চিরকুট নেই। চোখ বড় হয়ে গেল তোহার। মেঝেতে চিরকুট নজর এলো, কিন্তু ততক্ষণে রাফি বের হয়ে গেছে। তোহা কি করবে ভেবে পায় না। তোহা মনে মনে ভাবে হয়তো চিরকুটটা আর দেখলো না রাফি, তাই কিছুটা বিমর্ষ মনে রাফিকে খেতে ডেকে চলে যাচ্ছিল রুম থেকে। পেছন থেকে রাফির কথায় থমকে দাঁড়ালো সে। আজকাল বোধহয় ওই চুলে আর বেনি করো না। মন্দ লাগে না কিন্তু তোমায় বেনিতে। আপনার মনে আছে? বাহ, আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন? তোহা আলতো করে রাফির বুকে ধাক্কা দিয়ে ছুটে দরজার কাছে চলে যায়। রাফি পেছন থেকে তাকিয়ে দেখতেই থাকে। তোহা আর একবার ফিরে তাকিয়ে খেতে রেখে মিটমিটি হাসতে হাসতেই চলে গেল। এমন সময় রাফির ফোনটা বেজে ওঠে। ডাইরেক্টর স্যারের ফোন। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার কি কিছু হয়েছে? আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি এখন অফ ডিউটিতে, তোমাকে হয়তো এসব বলা ঠিক হচ্ছে না, কিন্তু রাফি, তোমার জীবন ঝুঁকির ভিতরে। গতকাল রাতে কারা যেন আমাকে হুমকি দিয়েছে, আর আমার বাড়ির অন্যান্য সদস্যদেরও। সাধারণত এসব হুমকিতে আমার কিছু হওয়ার কথা ছিল না, কিন্তু আজ আমার ছেলের উপর হামলা হয়েছে। মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়ে ছিঁড়ে গেছে। এই বলে যে তোর বাপকে বলিস টাকার কিস্তি নাড়াচাড়া না করতে, না হলে ফল এর থেকে খারাপ হবে। বলেন কি স্যার? কোথায় আছেন এখন আপনার ছেলে? হাসপাতালে আছে, ঠিক আছে। তোমাকে আর হয়তো এখনও ট্রেস করতে পারেনি। হাতের সময় থাকতে পরিবারের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় রাফি, দ্যাটস অ্যান অর্ডার রাফি। ইফ দে ফাইন্ড ইউ, দে উইল কিল ইউ ফর শিওর। আই ওয়ান্ট লেট দ্য হ্যাপেন স্যার। লেটস হোপ ফর দ্য বেস্ট। প্ল্যান ফর দ্য ওয়ার্স, গুড লাক। রাফি বুঝতে পারে আইন হয়তো অপরাধীদের শাস্তি দিতে পারে, কিন্তু রাফি বুঝতে পারে আইন হয়তো অপরাধীদের শাস্তি দিতে পারে ঠিকই, কিন্তু আইন পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা অনেক দীর্ঘ। তাই হাজার হাজার আর্তনাদ পথেই মারা যায়। উচ্চপদস্থ কর্মকর্তাদের রিজার্ভ কারেন্সি চুরির ঘটনা এভাবে মোড় নেবে ভাবেনি রাফি। খেতে গেলে রাফির চেহারায় কালো মেঘ দেখতে পায়। বাবা মায়ের চোখও এড়ায় না। রাফি, কি হয়েছে তোর? অমন মুখ কালো করে রেখেছিস কেন? কই তেমন কিছু না তো। তাহলে চেহারা হুতুম পেঁচা বানায় রেখেছিস কেন? আমার খেতে ইচ্ছে করছে না। বাবা, তোমাদের ন্যাশনাল আইডি চাকরির আইডি যা আছে সব বের করে দাও তো। তোহা ওগুলো নিয়ে রুমে আসো। আর হ্যাঁ, তোমার কার্ডগুলো। কেন, কি হয়েছে? যা বলছি তাই করো। তোহা, দাঁড়িয়ে থেকো না। তোহা গিয়ে মায়ের পাশে দাঁড়ালো। শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে রাফি নিজের রুমে চলে আসে। রাফি ঠিক এমন সময় একটা মেসেজ এলো ডাইরেক্টর স্যারের। ট্রাস্ট নো ওয়ান, গো টু দিস অ্যাড্রেস ফার্স্ট, হাউস এক্স, রোড Y123। মেসেজটা পেয়ে স্যারকে ফোন দিতে যাবে, তখনই অফিস থেকে ফোন চলে আসে। হ্যালো রাফি স্যার। বলছি। একটা দুঃসংবাদ আছে। কিছুক্ষণ আগে ডিরেক্টর স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। হোয়াট? তারপরও শিওর হতে খবরের চ্যানেলে যায় রাফি। পেছন থেকে তোহা এসে দাঁড়ায় রাফির পাশে। বিশাল বিশাল করে ব্রেকিং নিউজ দিয়ে খবরটি প্রচার করছে মোটামুটি সব নিউজ চ্যানেলে। স্যারের মেসেজের দিকে চোখ যায় রাফির। খুব দ্রুতই কিছু একটা করতে হবে, হাতে সময় খুবই কম। যেখানে সারা দুনিয়া জানতেছে ডাইরেক্টর স্যারের মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে ঘটেছে, সেখানে হয়তো রাফি একমাত্র ব্যক্তি যে আন্দাজ করতে পারছে এটা একটা ঠান্ডা মাথার খুনও হতে পারে। রাফির সিদ্ধান্তহীনতায় ভোগে। কি করা যেতে পারে? প্রধানমন্ত্রীকে জানানো উচিত। প্রোটেকশনের জন্য না, তাহলে কোনো না কোনো দুর্নীতিবাজ ঠিকই জেনে যাবে রাফির লোকেশন। যদি তাদের উদ্দেশ্য থাকে রাফিকে মারার, তাহলে কাজটা সহজ করে দেওয়া হবে। বিয়ে বাড়ি, ঘর ভর্তি মানুষজন। রাফি চোখ চকচক করে উঠল। এটাই হয়তো কারণ রাফির ওপর কোনো হামলা বা হুমকি না হওয়ার। কারণ যতই স্বায়ত্তশাসিত সংস্থাই হোক না কেন, এনএসএর মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেশন করেই কাজ করতে হয়। আর তাই যদি হয়তো রাফির ঠিকানা বের করা কোনো ব্যাপারই না। হয়তো দুষ্কৃতিকারীরা দূর থেকে বাড়ির ওপর নজর রাখছে, অনেক বেশি লোকজন বলে হয়তো সেখানে এগোচ্ছে না। রাফি নিজেকে চেষ্টা করলো শান্ত করার, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই রাফিকে শান্ত থাকতে দিচ্ছে না।
এমন সময় রাফি তার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করলো। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে তোহা দাঁড়িয়ে আছে। তোহা রাফির সামনে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসল। রাফির বিচলিত চোখ দুটোতে চোখ মেলালো তোহা। সংকোচ নিয়ে হলেও রাফির 2 হাত চেপে ধরলো। তোহা অনুভব করতে পারলো রাফি কাঁপছে। তোহা শক্ত করে চেপে ধরলো রাফির হাত। এতক্ষণ পর রাফির নজর এলো তোহার মুখখানা। শান্ত পুকুরের জলের মতো চোখ দুটো, যেন 2 কাপ দুধের ভেতর 2 ফোঁটা কফি। এই মেয়েটাকে দেখলে রাফির মাথা খালি হয়ে যায়। একের পর এক উপমা তৈরি হতে থাকে মগজে। কিছুক্ষণ আগেও রাজ্যের চিন্তায় ডুবেছিল রাফি, কিন্তু তোহাকে দেখে সব চিন্তাগুলো যেন উধাও হয়ে গেল। আজ সকালে এই রুম থেকে বের হওয়ার সময় তোমার চোখে যে উজ্জ্বলতা আর আনন্দভাব দেখেছিলাম, খাবার টেবিলে পৌঁছাতে পৌঁছাতে তা উবে গেছে। এখন এই সংবাদ দেখে তোমাকে আরও বেশি বিচলিত লাগছে। কে এই ভদ্রলোক? রাফির মগজ জমে গেছে পুরোটা। সে জানে তার ট্রু আইডেন্টিটি এক্সপোজ করা যাবে না, কিন্তু তোহার দৃষ্টি আর শক্ত করে ধরে রাখা হাতটিরে কেমন যেন ভরসা খুঁজে পেল রাফি। টিভিতে যার অ্যাক্সিডেন্টের কথা প্রচার হচ্ছে তিনি আমার রিপোর্টিং বস এবং এনএসের ডাইরেক্ট ব্রিগেডিয়ার এজাজ মামুন। আমি তার আন্ডারেই কাজ করি। রিসেন্টলি সরকারি রিজার্ভ চুরির একটা বড় লিড পেয়েছিলাম, যেখানে অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া গিয়েছে। বিয়ের জন্য বাড়িতে আসার আগের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ব্রিফিংও করে এসেছি, কিন্তু এখনও কেস বা চার্জশিট কিছুই করা হয়নি। এমনকি ইনভেস্টিগেশন ও প্রাইমারি পর্যায়ে কালেক্ট করা হয়েছে। এই ম্যাটারটি আমি এবং ডাইরেক্ট স্যার মিলে হ্যান্ডেল করতেছিলাম। বিয়ের জন্য চলে আসায় আমার কাছে থাকা এভিডেন্স আর ইনভেস্টিগেশনের রিপোর্ট ডাইরেক্ট স্যারের কাছে দিয়ে এসেছিলাম। তাহলে তোমার আইসিটি ডিভিশন জব? কাভার আপ, আন্ডার কভার হলে দ্বিতীয় আইডেন্টি থাকতেই পারে। খুলে বলো, আজ সকালে কি হয়েছে? তুমি খাবার জন্য ডাক দেওয়ার পর আমার কাছে ডাইরেক্ট স্যারের ফোন আসে। কে বা কারা যেন তাকে হুমকি দিচ্ছিল, এমনকি স্যারের ছেলেকে আত্মরা করে পিটিয়ে শাসিয়েছে দুষ্কৃতিকারীরা। বলছো কি? তার মানে স্যারের অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা বলেছেন? রাফি হ্যাঁ সূচক মাথা তোলায়। মৃত্যুর আগ মুহূর্তেও স্যার আমাকে সাবধান হতে বলেছেন আর অর্ডার করেছেন যেন আমি পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ স্থানে সরে যাই। অথচ স্যার নিজেই অ্যাক্সিডেন্টে জীবন দিয়ে দিলেন। রাফির চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে তোহার হাতের ওপর। তোহার বুকের ভেতর মোচড় দেয়, যেন কলিজাটা ধরে কেউ টান দিয়েছে। তোহার সহ্য করতে পারে না, সব লজ্জা ভুলে রাফির মাথাটা বুকের মাঝে চেপে ধরল তোহা, যেন দুনিয়ার সব বিপদ থেকে আগলে রাখতে চায় সে তার ভালোবাসাকে। রাফিও তোহাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর যখন রাফি আবেগ থেকে বাস্তবতায় ফিরল, তখন নিজেকে তোহার বুকে আবিষ্কার করে মারাত্মক লজ্জা পেল। ছাড়া পেতে চাইলো, কিন্তু তোহা রাফিকে বুকেই জড়িয়ে রাখলো। তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো। তোমার কিছু হতে দিব না আমি। বলেই বুক থেকে আলগা করে চোখ মুছিয়ে দিতে চাইলো। তখন রাফির সাথে চোখাচোখিতে তোহা মাত্র ঘটে যাওয়া ঘটনার আন্দাজ পেল। আবেগের বশে জড়িয়ে ধরেছিল সে রাফিকে, কিন্তু রাফিকে কান্না ভুলে লজ্জা পেতে দেখে নিজেও ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেল। মনে মনে জিব্বায় কামড় বসালো তোহা। ইস, কি লজ্জা, কি লজ্জা! হুট করে দুজনকে ছেড়ে স্বাভাবিক হওয়ার বৃথা চেষ্টা করলো। লজ্জায় নিজের শাড়ির আঁচলে কুঁচু দিতে দিতে। তো এখন কি করবে ভাবছো শুনি? রাফি ততক্ষণে যতটা সম্ভব স্বাভাবিক হয়ে কথা বলতে চাইল, কিন্তু ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতায় গলা থেকে আওয়াজ বের হতে চাইল না। মানে কি করতে হবে? ও হ্যাঁ, আমার তোহার চোখের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলাম। কি যেন? ও হুমকি? তোহা আবারও রাফির হাত দুটো শক্ত করে ধরে চোখের দিকে তাকালো। বলো, কি করতে হবে? আমাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে হবে। বাবা মাকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হবে। আমার মনে হয় দুষ্কৃতিকারীরা আমাদের বাড়ির উপর নজর রাখছে। বিয়ে বাড়ি বলে অনেক লোকের আনাগোনা, তাই হয়তো কিছু করার সাহস পাচ্ছে না। তাহলে এই বিয়ে বাড়িটাই আমাদের অ্যাডভান্টেজ
এবং ডিসঅ্যাডভান্টেজও। রাফি কপাল কুঁচকে দেখতে থাকলো তোহাকে। অন্যদিকে চোখ রেখে, যদি অপরাধী এতটাই ক্ষমতাশালী হয়ে থাকে তো পুরো বাড়ি ধরে গুড়িয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে। রাফি ভেবে দেখলো তোহার কথা যুক্তি আছে। নিজেদেরকে বাঁচাতে তারা এতগুলো জীবন শেষ করে দিতেও পিছপা হবে না। অন্যদিকে আজ আমাদের বৌভাত, কিছুক্ষণের ভেতর সবাই তৈরি হয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বের হয়ে যাবে। আমাদেরকেও একই সাথে বের হয়ে যেতে হবে, তবে কোনো রকম অ্যালার্ট ছাড়াই। এলাকার মোটামুটি সবাইকে আমার বাবা চেনে, তাকে দিয়ে কি একটু ঘরের চারপাশটা দেখানো ঠিক হবে যে নতুন কোনো চেহারা দেখা যাচ্ছে কিনা বাড়ির আশেপাশে? তুমি কি আব্বুকে সব জানাতে চাচ্ছ? সেটা কি ঠিক হবে? আজ আমাদের বৌভাত, আর আজ যদি আমি অনুষ্ঠানে উপস্থিত না হই তাহলে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাকে কিছু না কিছু তো জানাতেই হবে। তাহলে প্ল্যান কি? রাফি তোহার চোখের দিকে তাকায়। তোহাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রাফি। মেয়েটার সব ধরনের সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়া এক অদ্ভুত ক্ষমতা আছে। যখন যেখানে যেমন দরকার তখন সেখানে তেমনই। বাবাকে ডাক দাও, কথা বলি। রাফি ততক্ষণে ভাবতে লাগলো কিভাবে কি করবে সে। কিছুক্ষণের ভেতর লোকজন ছেড়ে ভেতরে ঢুকলেন রাফির বাবা। চোখ দুটোতে ব্যস্ততা কাজ করছে। আজ ছেলের বৌভাত, পরিবারের সবাইকে সসম্মানে আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় সেই দিকে তার কড়া নজর। এমনই ব্যস্ততার ভেতরে আলাদাভাবে কথা বলতে চাওয়ার জন্য তিনি কিছুটা বিরক্তই বই কি। কি ব্যাপার রাফি, এখনো রেডি হসনি? কয়টা বাজে? সে খেয়াল আছে কখন রেডি হবে, কখন সেন্টারে যাবি? সেই মুহূর্তে তোহা রুমে আসে। রাফি তোহাকে ইশারা করে দরজা চাপিয়ে আসতে। রাফির ইশারা দেখে পেছনে তোহার দিকে তাকান রাফির বাবা। এতক্ষণ পর দুজনের চেহারার ভেতর কারো ভাব তার চোখে স্পষ্ট ফুটে ওঠে। নিয়ে ভাবতে শুরু করলেন হয়তো দুজনের বনিবনা নিয়ে কিছু হয়েছে। কি ব্যাপার মা, তুমি এখনো পার্লারে যাওনি? কি ব্যাপার রাফি, আমার আম্মাজানের মুড অফ কেন? কি হয়েছে? রাফি তার বাবার হাত ধরে সোফায় নিয়ে বসালো। রাফির বাবা কিছুটা আঁচ করতে পারলেন যে সমস্যা গুরুতর। গতকাল বিয়ে হয়েতে পারলো না, আর আজ সমস্যা বাঁধিয়ে নিল। তোহা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রাফি বাবার সামনে বসে বাবার হাতটা ধরল। রাফির বাবা এবার পুরোপুরি নিশ্চিত যে বিশাল বড় গন্ডগোল পাকিয়েছে তার ছেলে। দেখ রাফি, গতকাল তোদের দুইজনের বিয়ে হয়ে গেছে, মানিস আর না মানিস, তোহে এখন তোর স্ত্রী। এমন কিছু করিস না যেন আমার মান সম্মান ধুলো মিশে যায়। রাফি এবং তোহা দুজন দুজনের দিকে তাকাতে থাকে। তোহা বুঝতে পারলো বাবা হয়তো আঁচ করার চেষ্টা করতেছে সমস্যাটি, কিন্তু নীরবতার কারণে বাবার গেসিংগুলো এলোমেলো হয়ে গেছে। বাবা, তোমার ছেলেকে তোমার বাড়ি পর্যন্ত এসে বিয়ে করেছি। তোমার ছেলের কথা বলতে পারবো না, কিন্তু আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না। বলেই বাবার গলা জড়িয়ে ধরলো তোহা। রাফি কিছুটা ইতস্তত হয়ে বলতে লাগলো, তো আমি কখন বললাম আমার এই বিয়ে নিয়ে সমস্যা আছে? বিয়ের আগে তো নিজের হবু বউকে পর্যন্ত। এতটুকু বলার পর তোহা দাঁত কামড়ে ইশারা দেয় এই প্রসঙ্গে কথা না বলতে। রাফির কথা থামাতে দেখে রাফির বাবার কপাল কুঁচকে গেল। কি বলতে চাস রাফি, সোজাসুজি বল। বাবা, এই বিয়েতে আমার পূর্ণ মত ছিল সব সময়, আর বিয়ের পর সেই বিশ্বাস আরও জোরালো হচ্ছে প্রতিনিয়ত। এই বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাহলে সমস্যা কিসে? কিছুক্ষণ পর বৌভাত, আর এখন তোরা ঘরে বসে কি করছিস? বাবা, অফিসের একটা বড় সমস্যা হয়তো আমাদের ঘর পর্যন্ত চলে এসেছে। এই ভদ্রলোকের সাথে মিলে দেশের কিছু দুর্নীতিবাজ লোকেদের করা কাজের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতেছিলাম। বিয়ের কারণে আমি ছুটি নিয়ে চলে আসায় স্যার একাই কাজটা দেখেছিলেন। কাল সকালে তিনি আমাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলেছেন, আর হয়তো তার কিছুক্ষণ পর তার অ্যাক্সিডেন্ট হয়। তবে আমি শিওর যে এটা অ্যাক্সিডেন্ট না, বরং ঠান্ডা মাথার খুন। বলিস কি রে, এত সাংঘাতিক ঘটনা! যেহেতু ইনভেস্টিগেশনে আমরা দুইজন পরিচালনা করতেছিলাম, তাই স্যারের পর আমার উপর হামলা হবার চান্স আছে। হয়তো খুনিরা বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, হয়তো অতিরিক্ত জনসমাগমের জন্য অপেক্ষা করছে সুযোগের। আচ্ছা বুঝলাম, এখন কি করতে চাচ্ছিস? পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ জায়গায় সরে পড়তে হবে।
জনসমাগম থাকতে থাকতে আপাতত এটাই প্ল্যান। আমার এক বন্ধু থাকে দেশের বাইরে, তাদের একটা ফ্ল্যাট আছে কাছাকাছি, চাবি আমার কাছে দিয়ে গেছে। মাঝে মাঝে গিয়ে দেখে আসার জন্য। ওখানে কেউ আমাদের আশা করবে না। তাহলে এখনই বের হয়ে যেতে হবে। তার আগে বাবা, তুমি মাকে বুঝিয়ে বের করে নাও। ফ্ল্যাটের ঠিকানাটা আমাকে লিখে দাও, আমি তোমাদের সাথে ওখানেই মিট করব। তোহা, তুমি মা বাবার সাথে চলে যাও, কাপড় চোপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে রেখে যাও। আমি সুযোগ বুঝে সেটা পিক আপ করে ফ্ল্যাটে নিয়ে যাব। আর হ্যাঁ, তোমরা তিনজনই বোরখা পরে বাসা থেকে বের হবে। আমরা জানি না তারা সবাইকে চেনে কিনা, রিস্ক নেওয়া যাবে না। রাফির বাবা ছেলের সব প্ল্যান বুঝলেন, কিন্তু ঘরভর্তি লোকজন আর ভোবাতের আয়োজন নিয়ে চিন্তায় পড়ে গেলেন। রাফি শোন বাবা, বউ ভাতের সবকিছু তো রেডি, তাই না? এত মানুষজন দূরে থেকে এসেছে, তাহলে মনক্ষণ হয়ে চলে গেলে ব্যাপারটা মোটেই ভালো দেখাবে। আমি বলি কি, তাদেরকে সোজা কমিউনিটি সেন্টারে চলে যেতে বলে আমরা বেরিয়ে পড়ি, ওখানে সব ব্যবস্থা করা আছে। যেটা ভালো মনে হয় করো বাবা। কাট। যেটা ভালো মনে হয় করো বাবা, তবে সময় হাতে নেই একদমই। আর হ্যাঁ, কাউকে ফোন করতে যেও না বাবা, সাথেও নিও না, ফোন ট্যাব হতে পারে। হ্যাঁ হ্যাঁ জানি, তুই এক পূর্ব সিআইডি সিরিয়াল আমিও দেখি। বলেই বাবা রুম থেকে বেরিয়ে গেলেন। তোহার দিকে তাকিয়ে মনটা কেমন হয়ে গেল। আজ বৌভাতের অনুষ্ঠান হবার কথা আছে, অথচ মেয়েটাকে নিয়ে পালানোর প্ল্যান করতে হচ্ছে রাফিকে। রাফি কিছু বলতে যাবে, তখনই তোহা বলা শুরু করে। জানো রাফি, আমার কিন্তু ছোটবেলা থেকেই শখ ছিল পালিয়ে বিয়ে করার। সেই সুযোগ তো আর হলো না, কিন্তু বিয়ের পর পালাতে পারবো ভেবে আমার কিন্তু দারুণ লাগছে। রাফি তোহার চোখে মুখে অ্যাডভেঞ্চার ভাব দেখতে পেল। তোহার এই ফ্লেক্সিবিলিটির জন্য রাফির নিজেকে হালকা লাগলো। হয়েছে হয়েছে, জলদি জামা কাপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে নাও, ওগুলো পরে নেওয়ার ব্যবস্থা করব আমি। আমার ব্যাগ গোছানোই আছে, এখনো কিছুই বার করিনি। এরই মধ্যে বাবা দুটো বোরখা নিয়ে গেলেন রুমে। এসে তোহাকে ঝটপট বোরখা পরে বাবা মায়ের সাথে বের হয়ে যেতে বলে নিজেও বোরখা পরে রেডি হয়ে নিলাম। বাসা থেকে বের হওয়ার আগে বাবা বোরখা পরে একটা চক্কর দিলেন বাড়ির আশেপাশে। ফিরে এসে বলে, 2-5 জন নয়, প্রায় 10-12 জন অপরিচিত মানুষ আমাদের বাড়ির ওপর নজর রাখছেন। বাবা ভেতরে এসে কয়েক প্যাকেট মিষ্টি ধরিয়ে দিয়ে কয়েকজন কাজিনকে যেন তারা বাইরে মিষ্টি বিলিয়ে আসে। কাজিনগুলো মিষ্টি বিলাতে শুরু করলে বাড়ির সামনে একটা মাঝারি সাইজের জটলা পাকিয়ে যায়। সেই সুযোগে বাবা মা আর তোহা বের হয়ে গেল বাবার বন্ধুর ফ্ল্যাটের উদ্দেশ্যে, আর আমি রওনা দিলাম ডাইরেক্টর স্যারের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। ঠিকানা অনুযায়ী বাড়িতে পৌঁছে যায় রাফি। বেশ বড় সড়ো বিল্ডিং, ফ্ল্যাটটি বিল্ডিংয়ের 8 তলায়। ফ্ল্যাটটির দরজার সামনে গিয়ে নক করলো রাফি, কোনো সারা শব্দ নাই, হয়তো কেউই নাই ফ্ল্যাটে। এখন ভেতরে ঢুকবে কীভাবে রাফি? কিছুক্ষণ মাথা চুলকে মেঝেতে থাকা জিনিসপত্র উল্টে দেখতে লাগলো রাফি। অবশেষে পাপোসের নিচে চাবি পেল রাফি। দরজা খুলে ভেতরে ঢুকে লাইট জ্বালালো রাফি। সিমছাম পরিপাটি ড্রয়িং রুম। ভিতরে গিয়ে সব রুম ঘুরে দেখতে লাগলো রাফি, আর ভাবতে থাকে স্যার কেন তাকে এখানে আসতে বলেছে। এইসব 7-5 ভাবতে ভাবতে শেষে রুমের দরজা খোলে রাফি। রুমের ভেতরটা দেখে রাফির চোখ কপালে উঠে যায়। ছোটোখাটো একটা সার্ভার রুম, বেশ কিছু কম্পিউটার আর ইলেকট্রনিক ডিভাইসে ভরপুর রুমটা। রাফি কম্পিউটারের সামনে বসে পড়ে, বেশ অবাক হয়। ডাইরেক্টর স্যার তার সকল কেস রিলেটেড ডকুমেন্টসের একটা অফলাইন ব্যাকআপ তৈরি করে রেখেছেন এখানে। মোটামুটি সব কেসেরই আপডেট ইনফরমেশন আছে এখানে। রাফি বুঝলো যে ডাইরেক্টর স্যার আজ করেছিলেন যে এই কেসের এভিডেন্স মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে, তাই চোখের সামনে সব এভিডেন্স কেউ নষ্ট করে ফেললেও যেন একটা ব্যাকআপ রাফির হাতে থাকে, তাই হয়তো এখানে আসতে বলেছেন। কিন্তু এখন রাফিকে ফিরতে হবে বাবা মা আর তোহার জন্য। এমন সময় রাফি দরজা খোলার আওয়াজ পেল। রাফি দ্রুত রুমের লাইট বন্ধ করে আড়ালে লুকিয়ে পড়ল। আড়াল থেকে পর্যবেক্ষণ করতে থাকলো কে এসছে। আগন্তুকের মুখখানে দেখে রাফি স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাফির টিমমেট সূর্য ফ্ল্যাটে ঢুকলো। সূর্য ফ্ল্যাটে ঢুকেই বুঝতে পারলো ফ্ল্যাটে অন্য কেউ এসেছে, তাই ব্যাগ থেকে ছোট্ট একটা পিস্তল হাতে তুলে নেয় সে, আর অনুপ্রবেশকারীকে খুঁজতে থাকে। রাফি দুর্ঘটনা এড়াতে জোরে সূর্যের নাম ধরে ডাক দেয়। সূর্য, আমি রাফি। বলে রাফি হাত উঁচু করে বের হয়ে আসে, কিন্তু সূর্য পিস্তলটা নামায় না। সূর্যকে দেখে কনফিউজ লাগছে রাফির। ডাইরেক্ট স্যার আমাকে এখানকার ঠিকানা দিয়েছেন। তবুও সূর্য তার পিস্তলটা তাক করেই থাকে রাফির দিকে। রাফি কিছুতেই বুঝতে পারে না সূর্যকে বলার পরও কেন সূর্য অস্ত্র নামাচ্ছে না। অবশেষে সূর্য মুখ খুলল।
পাসওয়ার্ড। রাফি তো এবার মহাবিপাকে। স্যার তো মেসেজে কোনো পাসওয়ার্ড দেননি, তাহলে এখন কি হবে? সূর্য, আমি রাফি, চিনতে পারছো না? I could not to theory. What is the password? সূর্য, আমাকে ডাইরেক্ট স্যার। 1, আমার কাছে কোনো 2, সূর্য, আই অ্যাম ইউর বস। ইউ 3. ওয়েট ওয়েট ওয়েট, ট্রাস্ট নো ওয়ান। বলেই রাফি হাত উঁচু করে চোখ বন্ধ করে কলমা পড়া শুরু করে, কারণ এই ছাড়া আর কিছুই রাফির কাছে নেই। কিছুক্ষণ পরও যখন কোনো গুলির আওয়াজ পেল না, রাফি তখন এক চোখ খুলে দেখতে লাগলো। ততক্ষণে সূর্য অস্ত্র নামিয়ে ফেলেছে। You can relax now, sir. I am not going to kick you. কি হচ্ছিল কি এটা? আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এই সেফ হাউস সবার জন্য নয়, শুধুমাত্র ডাক্তারের স্যারের ট্রাক এজেন্টদের জন্যই এই সেফ হাউস। তাই পাসওয়ার্ড ছাড়া কেউ এখানে এলাও না। আর তুমি? আমি এই সেফ হাউসের কেপার। স্যার, আমাকে এখানে আসতে বলার কারণ কি হতে পারে? প্রথমত স্যার আপনাকে বিশ্বাস করেন, দ্বিতীয়ত হয়তো তিনি তার অসমাপ্ত কাজ আপনাকে দিয়ে করাতে চান। আমার কিছু সাপোর্ট লাগবে, হেল্প করতে পারবে? বলে দেখুন না। আমি জানি না আমার ফোন ট্যাপ হচ্ছে কিনা। ক্যান ইউ চেক ডেট আউট? গিভ মি 5 মিনিটস। সূর্য তার ল্যাপটপ নিয়ে বসে গেল, আর রাফি এবার কম্পিউটার রুমে গিয়ে ফাইল ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সূর্য রুমে ঢুকলো। ইউর ফোন ইজ নট পেপার, ইউ ক্যান ইউজ ইউর ফোন। রাফি ফোন ওপেন করতেই একটা মেসেজ এলো আননোন সোর্স থেকে। হায়ার দ্য হেল আর ইউ, কন্ট্রাক্ট কিলার্স আর লুকিং ফর ইউ। কিছুক্ষণের মধ্যে আরও একটি SMS পেল রাফি। আই মেড ইউর ফোন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউর, নোবডি ক্যান ট্যাপ ইউর নাম্বার অর লোকেট ইউর থ্রু ইউর ফোন, আই উইল বি ইন টাচ। রাফির মনে প্রশ্ন জাগে, এই মাফিয়াবাল কেন এত রাফিকে সাহায্য করে? কি চায় সে? সূর্যের কাছ থেকে বিদায় নেয় রাফি। সন্ধ্যা নেমে এসেছে। গন্তব্য এখন বাবার বন্ধুর বাড়ি। সবাই যে রাফির পথ চেয়ে বসে আছে। সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দিয়ে রাফি সোজা চলে যায় তার বাবার বন্ধুর বাড়ি। সেই দুপুরবেলা শেষবারের মতো দেখেছে রাফি তার বাবা মা আর তোহাকে। কেন যেন একটু বেশি টেনশন হচ্ছিল আজ সবার প্রতি। কিন্তু কারণটা কি তার জীবনের ঝুঁকি, নাকি নববিবাহিত স্ত্রীর প্রতি জন্মানো মায়া, সেটা ধরা গেল না। বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়ল রাফি। ভেতর থেকে আওয়াজ এলো না কোনো। রাফি বুঝলো যে ভেতরের মানুষগুলো নিশ্চিত হতে চায় যে সাড়া দেওয়া নিরাপদ হবে কি না। বাবা, আমি রাফি। বলার সাথে সাথেই খট করে দরজা খুলে গেল, আর অন্ধকারের ভেতর থেকে দুটি হাত রাফিকে জড়িয়ে ধরল। রাফি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে এলেও এই অবস্থায় টানতে টানতে ঘরে ঢুকলো। ঘরে এতক্ষণ কোনো আলো জ্বলছিল না। রাফি হাতড়ে ঘরের আলো জ্বালানোর সুইচ খুঁজতে লাগলো, কিন্তু মানুষটা এমনভাবে জড়িয়ে ধরে আছে যে রাফির নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। রাফি জানে যে কে এমনভাবে জড়িয়ে ধরে রাখতে পারে। লাইট জ্বালাতে জ্বালাতে রাফি বলে ওঠে, দম আটকে যাচ্ছে। কোথায় ছিলে এতক্ষণ? জানো আমার কি টেনশন হচ্ছিল? বাবা মা দুজনেই প্রেসার হাই হয়ে গেছে, ওষুধও রয়ে গেছে সব ব্যাগের ভেতর। এমনভাবে উধাও হয়ে যেতে হয়, ফোনও নেই যে খোঁজ নেব একবারের জন্য। কোথায় ছিলে? রাফি অবাক হয়ে মেয়েটার করা অভিযোগগুলো শুনতে থাকে। এই তো গতকালের আগেই তো রাফির মনে কোথাও এই মেয়েটার নাম নিশানাও ছিল না, কিন্তু এখন এইভাবে অভিযোগ করছে যেন জনম জনম ধরে চেনা যায় না। একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটা জবাব দেই বলো? যাও, জবাব দিতে হবে না। বাবা মা তোমার অপেক্ষায় রয়েছেন, যাও গিয়ে দেখা করে এসো। তোহা তখন ভেতরের একটা কামরা দেখিয়ে দিল রাফিকে। রাফি কামরার সামনে গিয়ে দরজায় নক করে ভেতরে উকি দিল। কে রাফি? এসেছিস বাবা? তোর জন্যই চিন্তা হচ্ছিল খুব। সেই কখন বেরিয়েছিস, কোথায় ছিলি, কি করতেছিলি, কিছুই জানতে পারছিলাম না। এই তো বাবা, আমি চলে এসেছি। আয় বাবা, আমার বুকে আয়। বলেই রাফিকে জড়িয়ে নিল রাফির মা। পেছন থেকে তোহা এসে দাঁড়ায় দরজার কাছে। এতদিন জানতাম সরকারি চাকরি নিশ্চিন্তের চাকরি, তোকে না দেখলে হয়তো জানতেই পারতাম না যে সৎভাবে দায়িত্ব পালন করতে গেলেই এমন জীবনে ঝুঁকি নিতে হয়। জীবনে ঝুঁকি বড় কথা নয় মা, সত্যের সাথে থাকার জন্য সর্বোচ্চ করতে পারাটাই বড় কিছু। বাহ, বিয়ের পর দেখি ছেলে আমার বড় হয়ে গেছে। বলে হালকা করে ছেলের নাকটা মুলে দিলেন রাফির মা। দরজার আড়ালে দাঁড়িয়ে লজ্জা পেল তোহা। কই আমার লক্ষ্মীমন্ত মেয়েটা কোথায়? তোহা দরজার আড়াল থেকে বেরিয়ে এসে মায়ের সামনে দাঁড়ায়। এই যে আমার মেয়েটা। শোনো,
তুমি আবার এসব ভেবে বসে থেকো না যে বিয়েটা হলো আর অমনি সংসারে অমঙ্গল এলো। সবই আল্লাহর ইচ্ছে। তিনি চেয়েছেন আমার সংসারকে পরীক্ষায় ফেলতে, তাই এমন হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর আবার সব বালা মুসিবত দূর করে দিবেন। তোহা কখনো ভাবতেও পারেনি যে সে এই সংসারে এত দ্রুত মা বাবার মনে জায়গা করে নিতে পারবে। আর এমন ঘটনা ঘটলো যে সচরাচর নতুন বউকে অপয়া বলে গালি দেওয়া হয়, তা নতুন কিছু না। এমন আরও কত শত ভাবনা ভাবতে ভাবতে মাকে জড়িয়ে ধরলো তোহা। আর চোখের কোণ থেকে হয়তো 2 অথবা 3.5 ফোঁটা জল গড়িয়ে পড়ে তোহার গাল বেয়ে। সত্যি আমি ভাগ্যবতী এমন একটা পরিবার পেয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বাহ, তোমরা ওকে পেয়ে আমাকে ভুলে গেলে তাই তো? এবার রাফির মা বাবা দুজনেই একসাথে জড়িয়ে ধরে রাফি আর তোহাকে। আমি যাই, গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গিয়ে। বলেই উঠতে যাবে, তখনই কলিং বেলের আওয়াজে সবাই একসাথে আঁতকে উঠল। এই বাসায় এত রাতে কে আসবে? রাফি উঠে রুম থেকে বের হয়ে মেইন দরজার কাছে গেল। নিঃশব্দে ডোর নব দিয়ে উকি মেরে দেখলো কে। পোশাক দেখে মনে হলো কোনো এক ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। রাফি চিন্তায় পড়ে গেল, এই বাড়িতে ডেলিভারি বয়? রাফি ধীর পায়ে রুমে যেতে চাইল, এটা জানতে যে বাসার কেউ কোনো খাবার অর্ডার করেছে কি না। তখনই একটা মেসেজ পেল রাফি। ঠিক এই মুহূর্তে মেসেজের আওয়াজ শুনে রাফির কিছুটা খটকা লাগলেও মেসেজটা দেখার পর সব ক্লিয়ার হয়ে গেল। আননোন সোর্স থেকে মেসেজ এসেছে, আর মেসেজে লেখা, Dinner for your family. Get your laptop as a. We have works to do. মেসেজটা পড়ে রাফি কিছুটা রাগ হলো। বিকালেই তো মেসেজ দিয়ে বললো যে আমার ফোন দিয়ে কেউ আমার লোকেশন ট্রেস করতে পারবে না, আর সে নিজেই আমার ফোনে ট্রেস করে বসে আছে। মাফিয়া গার্ল নিজে কি নো ওয়ানের বাইরে? ভাবনা চিন্তা করতে করতে দরজা খুলল রাফি। ডেলিভারি বয়ের কাছ থেকে খাবারগুলো নিল রাফি। খাবারগুলো দেখে বাসার সবাই অবাক হয়ে গেল। তাই রাফি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বলল, আমি খাবার অর্ডার দিয়েছিলাম, এভাবে অবাক হবার কি আছে? তুমি কিভাবে অর্ডার করলে? তোমার ফোন তো। না মানে আমার ফোন সিকিউর করে নিয়েছি, ফোনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। কিন্তু কোনো কিন্তু নয়, প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে হবে। বলেই সবাইকে নিয়ে খেতে বসলো রাফি। খাবারের মেনুটাও একদম বাছাই করা। বাবা মা দুজনেই হাই প্রেশার আর সাথে সুগার প্রবলেম। খাবারের আইটেমগুলোতেও কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। এই মাফিয়া গারের ভাবটাই বুঝতে পারে না রাফি। সবাই খাওয়া দাওয়া শুরু করলেও তোহার দিকে চোখ গেল রাফির। খাবারের মেনুতে তেমন চটকদার আইটেম না থাকায় তোহার মুখটা কিছুটা শুকিয়ে গেল। কিন্তু বাবা মায়ের চোখে পড়লে ব্যাপারটা খারাপ হবে বুঝে চুপচাপ খেয়ে নিচ্ছে তোহার মুখটা দেখে মায়া হতে লাগলো রাফির। খাওয়া দাওয়া শেষ করে রাফি আবার তৈরি হতো বের হওয়ার জন্য। ল্যাপটপটা উদ্ধার করতেই হবে, এখনও অনেক কিছু করা বাকি। সবাই নিষেধ করা সত্ত্বেও রাফি বের হয়ে গেল। ঘড়িতে রাত 9:35। অন্ধকারে গা ঢাকা দিয়ে নিজেদের বাড়িতে আসে রাফি। জীবনে এই প্রথমবারের মতো নিজের এলাকায় চুরি করে ঢুকতে হচ্ছে রাফিকে। অচেনা শত্রুকে এড়াতে এছাড়া আর কোনো উপায় নেই। ঘরে এখনও বেশ কিছু আত্মীয় স্বজন রয়েছে। হয়তো বাবা 2-1 আত্মীয়কে সব কিছু ম্যানেজ করতে বলেছেন। ঘর থেকে বের হওয়ার আগেই রাফি সব গোছানো ব্যাগপত্র একটা রুমে রেখে এসেছিল। কিন্তু রাত নেমে এলেও বাড়িতে বিয়ের আলোকসজ্জা, সাথে বাইরের রাস্তার চকচকে ল্যাম্পপোস্টের আলোতে একটা পিঁপড়া হেঁটে গেলেও দেখা যাবে। আর অত ব্যাগপত্র নিয়ে বের হওয়াও যাবে না। তবে রাফিকে যেভাবেই হোক তার ল্যাপটপটা বের করে আনতেই হবে। রাফি কী করবে বুঝে উঠতে পারে না। ভাবতে ভাবতে রাফির চোখ পড়ল বিদ্যুতের খুঁটির সাথে থাকা ট্রান্সমিটারের দিকে। টপ করে একটা বুদ্ধির উদয় হয়। যথেষ্ট রিস্ক এবং ভয়াবহ দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকা সত্ত্বেও এছাড়া আর কোনো গতি দেখল না রাফি। কিছুটা দূরে ভাঙাড়ির দোকানের পাশে খোলা তামার তার পেয়ে গেল রাফি। তারের মাথায় একটা ইটের টুকরো বেঁধে ছুঁড়ে মারল ট্রান্সমিটারের দিকে। তামার তারটি ট্রান্সমিটারের খোলা অংশে স্পর্শ করার সাথে সাথে বিকট আওয়াজ এবং আলোক ছড়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল ট্রান্সমিটারের আশেপাশে। আর সেই সুযোগে রাফি সন্তর্পণে ও দ্রুততার সাথে ঘরে ঢুকে গেল। ঘরের ভিতর গিয়ে রুম থেকে ল্যাপটপ ব্যাগ কাঁধে তুলে নিল রাফি। কিছুক্ষণ পরিবেশ পর্যবেক্ষণ করলো রাফি। বিদ্যুৎ না থাকলে ঘরে যথেষ্ট গরম লাগে, তাই বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সবাই ছাদ, বারান্দা অথবা রাস্তায় চলে গেছে। রাফি বুঝলো চাইলে সে ব্যাগগুলো বের করে নিতে পারবে। রাফি জানালা দিয়ে উকি দিল। রাস্তার ওপাশে একটা ডাস্টবিন চোখে পড়লো রাফির। আবারও প্ল্যান এঁটে পেল রাফি।
ব্যাগগুলো মেইন গেটের কাছাকাছি রেখে ডাস্টবিনের পাশে দাঁড়ালো রাফি। রাস্তায় বেশ লোকজন, তাই ব্যাগগুলো নিয়ে বের হয়ে গায়ে গায়ে ধাক্কা লাগবে। আগেই বাসার রান্নাঘর থেকে কেরোসিনের বোতলটা নিয়ে বের হয়েছিল রাফি। পুরো বোতল কেরোসিন ডাস্টবিনে ঢেলে আগুন লাগিয়ে দিল রাফি। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। অমনি বাচ্চা কাচ্চা কোথা থেকে দৌড়ে আগুনের কাছে ছুটে চলে এলো আর ডাস্টবিনের চারপাশে ভিড় করে লাফালাফি শুরু করে দিল। আর বয়স্করা তাদের আটকাতে ব্যস্ত হয়ে গেল। আর রাফিও সুযোগ পেয়ে গেল আর সামানপত্র আর লাকেজগুলো নিয়ে কেটে পড়ল। যাওয়ার পথে হঠাৎ তোহার মুখটা ভেসে উঠল। নিরস খাবার খেতে গিয়ে কি চাপা কষ্টই না ভুগতে হয়েছে মেয়েটাকে। রাফি এইসব ভাবতে ভাবতে একটা ফাস্টফুডের শপে চলে গেল। একটা ডাবল চিজ বার্গার অর্ডার করে অপেক্ষা করতে লাগলো রাফি। অপেক্ষার মাঝে একটা মেসেজ এলো রাফির ফোনে, আননোন সোর্স থেকে আসা মেসেজ। She ordered more than 300-piece pizza and 200-piece chicken fry. Online a year. রাফি থ হয়ে যায়। এই আননোন সোর্স না শুধু রাফির উপর চোখ রাখছে, রাফির আশেপাশের মানুষগুলোরও উপর চোখ রাখছে সন্তর্পণে। অর্ডার ক্যান্সেল করে একটা মিনিমাম সাইজ পিৎজা ও 1 বাকেট চিকেন ফ্রাই অর্ডার করলো রাফি। অর্ডারটা নিয়ে সোজা বাসায় গিয়ে হাজির হলো। দরজা খুললো তোহা নিজেই। ঘাড়ে আর 2 হাতে ঘরে গুছিয়ে রেখে আসা কাপড়ের ব্যাগ দেখে তোহার চোখ কপালে উঠে গেল। তুমি বাড়িতে গিয়েছিলে আম্মু? বলেই ঘরের ভেতরে দৌড় দিল তোহা। না, মেয়েটা হয়তো এখনই গিয়ে নালিশ করবে বাবা মায়ের কাছে। রাফিরও এছাড়া অন্য কোনো উপায় ছিল না। সবাইকে বোঝাতে একটু ব্যাগ পেতে হলেও অবশেষে পরিস্থিতি বোঝাতে সক্ষম হলো রাফি। দেখো, এখন আমরা যে পরিস্থিতিতে রয়েছি তা এমনি এমনি তৈরি হয়নি। কেউ তার অন্যায় আর দুর্নীতির প্রমাণাদি মুছে ফেলতে চাইছে। যদি তারা সফল হয়ে যায় তাহলে আমরা কখনোই আর স্বাধীনভাবে বাঁচতে পারবো না। তারা বাঁচতে দেবে না। আমাকে স্যারের কথা অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই হবে। তোহা রাগ করে পাশের রুমে চলে গেল। রাফি চুপচাপ পিৎজা আর চিকেন ফ্রাই নিয়ে সেই রুমেই চলে গেল। তোহা গাল ফুলিয়ে বসে আছে বিছানার এক কোণে। রাফি পিৎজা আর চিকেন ফ্রাই বাকেটটি তোহার সামনে এগিয়ে দিল। তোহা গাল ভার নিয়ে খাবারগুলো দেখল। চোখে মুখে আনন্দের ছাপ থাকলেও রাফির কাজের জন্য গাল ফুলিয়েই থাকলো। সারা জীবন কি এই 4 দেওয়ালের ভেতরে কাটাবেন, নাকি হানিমুন করারও শখ আছে? যদি তোমার কিছু হয়ে যেত তো কি হতো? কার সাথে হানিমুনে যেতাম আমি? ফিরে এসেছি তো, একদম অক্ষত অবস্থায় ফেরত এসেছি। এখনও অভিযোগ? নাও নাও, তোমার ফেভারিট পিৎজা আর চিকেন ফ্রাই এনেছি। তোহা অনেকক্ষণ নিজেকে সামনে রেখেছে, কিন্তু আর সম্ভব না। পিৎজার প্যাকেটটা খুলে কোলে তুলে নিল আর চিকেন প্যাকেট এক হাতে গুজে দিল। বাচ্চা মানুষের মতো খেতে থাকলো পিৎজা আর চিকেন ফ্রাই। আচ্ছা, পিৎজা আর চিকেন যে আমার ফেভারিট তা তুমি জানলে কিভাবে? লাকি গেস ছিল। চট জলদি খেয়ে নাও। বলে বারান্দায় চলে গেল রাফি। এমন সময় টিমমেট সূর্যের ফোন। রাফি, ব্যাড নিউজ। কিছু দুষ্কৃতিকারী তোমার বাসার সামনে জড়ো হয়েছে। হয়তো গভীর রাতে তোমার বাসায় হামলা চালাতে পারে। যত দ্রুত সম্ভব তুমি তোমার বাসা থেকে বের হয়ে যাও। চাইলে সেফ হাউসে আশ্রয় নিতে পারো। ঠিক আছে, আমি এখনই বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ। বলেই ফোনটা কেটে দিল রাফি। সূর্যকে আর জানালো না যে সে অনেক আগেই বাসা ত্যাগ করেছে। এমন সময় মেসেজ এলো আননোন সোর্স থেকে। Local police are on the way to your house. They just know a robbery is in progress. মেসেজটি দেখে রাফি কী করা উচিত বুঝলো না। বারান্দা থেকে ঘরে এসে তোহাকে দেখলো না রাফি। প্যাকেটগুলোও নেই, হয়তো রান্নাঘরে প্যাকেটগুলো রাখতে গেছে। তোহার জন্য অপেক্ষা না করে শুয়ে পড়লো রাফি। একদিনের জন্য একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে রাফির জন্য। তোহা ফিরে এসে রাফিকে বিছানায় পেল। গলা উঁচু করে চেহারার দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে গেছে তার রাজকুমার। রাফি বাড়িতে গিয়েছে দেখে তোহা অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তোহা জানে যে রাফি ঠিকই একটা পথ বের করে নিতে পারবে। মনে মনে এসব ভাবতে ভাবতে চুপ করে রাফির গালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিল তোহা। অন্যদিকে আদৌ ঘুম রাফি তার গালে উষ্ণ স্পর্শ পেয়ে আরও শক্ত হয়ে পড়ে থাকলো। না, বউ আমার ডেঞ্জারাস। সকালে রাফি ফ্রেশ হয়ে বের হতেই তোহা রাফির দিকে ফোন এগিয়ে দেয়। দেখো তো, কে যেন মেসেজ দিচ্ছে বারবার। রাফি কোনো কথা না বাড়িয়ে ফোনটা হাতে নিল। চেক করে দেখে আননোন সোর্স। Turn on the TV. You are in trouble. রাফি দ্রুত টিভি অন করে। রাফির তাড়াহুড়ো দেখে তোহাও রাফির পাশে গিয়ে দাঁড়ায়। প্রেস কনফারেন্সে অর্থ মন্ত্রণালয় তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট প্রকাশ করেছে।
তারা নির্দিষ্ট করে কাউকে দোষারোপ না করলেও একটা বিষয় কনফার্ম করেছে যে ইনভেস্টিগেশনের সাথে জড়িত কেউ এভিডেন্স মিটিয়ে ফেলার চেষ্টা করছে, যাদের একজন ব্রিগেডিয়ার এজাজ মামুন, যিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এবং অন্যজন রাফিউল ইসলাম রাফি, যে পলাতক আছে। খবর শুনে রাফির মাথা খারাপ হবার দশা। তোহা দৌড়ে চলে গেল বাবা মার রুমে তাদের ডাকতে। আবারও বেজে ওঠে রাফির ফোন। সূর্য ফোন দিয়েছে। স্যার, আপনার নামে স্পেশাল ওয়ারেন্ট ইস্যু হয়েছে, জীবিত অথবা মৃত। আই হোপ ইউ আর ইন সেফ প্লেস। গুড লাক স্যার। রাফি কোনো কথা বলল না। একটা মেসেজ পেল রাফি আননোন সোর্স থেকে। Time to work. Connect your laptop to internet and give me the evidence you have collected. রাফি কি করবে বুঝতে পারে না। এই মাফিয়া গালের ভয়ে সে ল্যাপটপ থেকে সব কিছু সরিয়ে ফেলেছিল। পোর্টেবল হার্ড ড্রাইভও অফিসের লকারে রাখা। এখন বলতে গেলে কোনো এভিডেন্সই নেই রাফির কাছে, কিন্তু সেটা মাফিয়া গালকে জানাবে কিভাবে সে? কোনো উপায় না পেয়ে রাফি কিছু না করে চুপচাপ বসে থাকলো। কোনো এভিডেন্সই নেই রাফির কাছে। ওহো, ডাইরেক্টর স্যারের সেফ হাউসের অফলাইন সার্ভারে স্যারের মৃত্যুর আগ পর্যন্ত সব কেসের আপডেট ইনফো আছে। এখন শুধু সার্ভারটিকে অনলাইন করলেই কেস নিয়ে সাহায্য করতে পারবে মাফিয়া গার্ল। রাফি আর সময় নষ্ট না করে মায়ের কাছে গিয়ে মায়ের বোরখাটি চেয়ে নেয়। রাফিকে আবার তৈরি হতে দেখে তোহা কেঁদেই ফেলে। সে কোনোভাবেই রাফিকে বাইরে যেতে দিতে নারাজ। না 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 না, তুমি যেতে পারবে না, সবাই তোমাকে খুঁজছে। যদি কিছু হয়ে যায়, না না, তুমি যেতে পারবে না। এই তো আর অল্প একটু কাজ বাকি। আমার খুব ভালো একটা বন্ধু আমাকে সাহায্য করার জন্য অপেক্ষা করছে। আমার কাজ শুধুমাত্র তার হাত পর্যন্ত এভিডেন্স পৌঁছে দেওয়া। এতটুকু যদি না করতে পারি তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? তোহার ফুপিয়ে কান্না বন্ধ হয় না। রাফি আরও কিছুক্ষণ বুঝিয়ে শুনিয়ে মা বাবার কাছ থেকে বিদায় নেয়। রাফিকে আটকাতে না পেরে তোহা নিট রুমে ঢুকে দরজা আটকে দেয়। রাফি তোহার কাণ্ড দেখে দরজার কাছ থেকে আবার ফেরত আসে। ব্যাগ থেকে একটা আনট্রেসেবল সেট ফোন দিল বাবার হাতে। আমি নিরাপদে পৌঁছে তোমাদের ফোন দিব, দোয়া করো। নিজেকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিস। রাফি বোরখা পরে ল্যাপটপের ব্যাগ নিয়ে রওনা হয় সেফ হাউসের দিকে। রাস্তায় তেমন কোনো সমস্যা হয়নি রাফির। সেফ হাউসে পৌঁছে পাপোসের নিচ দিয়ে চাবি বের করে ভেতরে ঢুকলো রাফি। তখনই একটা মেসেজ পেল রাফি আননোন সোর্স থেকে। Lock the door from the inside. রাফি দরজা লক করে ভেতরে থেকে ফোন দেয় বাসায়। রাফির বাবা ফোন ধরে। বাবা, হ্যালো রাফি। বাবা, ঠিকঠাক পৌঁছেছিস তো বাবা? কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। তোমরা সবাই ঠিক আছো তো? আমি আর তোর মা তো ঠিক আছি, কিন্তু তোহা মা মনে হয় একটু বেশি কষ্ট পেয়েছে। তুই দেখে গেলি দরজা আটকে ঘরে বসে থাকতে। এখনো সেইভাবেই বসে আছে দরজা লাগিয়ে। ও সমস্যা হবে না, তুই ঠিকঠাক ফিরে আয়, এমনিতেই ঠিক হয়ে যাবে তখন। আচ্ছা বাবা, রাখছি, দোয়া করো। ফি আমানিল্লাহ। কথা বলা শেষ করে রাফি সোজা চলে যায় সার্ভার রুমে। নিজের ল্যাপটপটা কানেক্ট করে ইন্টারনেটে। ল্যাপটপের স্ক্রিনে ভেসে আসছে Upload the evidence. রাফি খোঁজাখুঁজি করে একটা পোর্টেবল হার্ড ড্রাইভ পায়। মাফিয়া গার্লকে সরাসরি সার্ভারে কানেক্ট না করে হার্ড ড্রাইভের মাধ্যমে ইনফরমেশন দিতে চাইল রাফি। এমন সময় ফোন এলো রাফির কাছে। নাম্বারটা বড়ই অদ্ভুত। +00000000। রাফি ফোনটা রিসিভ করে। কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েস। ডু ইউ হ্যাভ ফার্স্ট ইস্যু? ইফ আই ওয়েন্টেড টু কিল ইউর এ ফার্মার ইউ, আই কোল্ড ডোন্ট ইট লং এগো। Why you are helping me? Because you wanted to take your stand against conscience and also wanted to save the country. You are also doing the same, but You can question me later. Lots to work to do. Connect me to the server. Let me have a look. রাফি কিছুক্ষণ ভাবল। ভাবনা চিন্তার ফলাফল শূন্য। তাই রাফি সময় নষ্ট না করে সার্ভারটিকে অনলাইনে নিল। মাফিয়া গার্ল টোটাল সার্ভার স্ক্যান করে কপি করে নিল। You can make this server offline now. I have everything I need. আপনি আপাতত ভাষা বদল করেন। ইংরেজিতে কথা বলতে ভালো লাগছে না। Okay, Rafi,
তুমি ট্রাফিক সার্ভেলেন্স ক্যামেরার অ্যাক্সেস করো। ডাইরেক্ট স্যারকে যে হত্যা করা হয়েছে তার প্রমাণ হয়তো এখান থেকে পাওয়া যেতে পারে। স্যারের মৃত্যু যেখানে হয়েছে সেটা অনেক বিজি রাস্তা, সার্ভেলেন্স থাকবেই। আমি এদিকে এভিডেন্সগুলো ম্যাচিং করতে থাকি। রাফি ল্যাপটপ নিয়ে বসে গেল ট্রাফিক সার্ভিসটা হ্যাক করতে। চাইলে এনএসএর অ্যাক্সেস কোড ব্যবহার করে লগ ইন করতে পারতো, কিন্তু তাতে কেউ না কেউ নোটিস করে রাফিকে ব্লক করে দিতে পারে। সরকারি সার্ভিসগুলোর ফেব্রুয়ারির সিস্টেম কম বেশি একই রকম হয়। রাফিকে খুব বেশি ব্যাক পেতে হয়নি ট্রাফিক সার্ভেলেন্স অ্যাক্সেস পেতে। ডাইরেক্টর স্যারের অ্যাক্সিডেন্ট স্পট এবং তার আশপাশের সার্ভেইলেন্স ফুটেজ দেখতে শুরু করলো রাফি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো প্রতিটা সার্ভেলেন্স ফুটেজ। ভালোভাবে খুঁটিয়ে দেখার পরও কোনো সার্ভেইলেন্স ফুটেজ পেল না রাফি। এই অ্যাক্সিডেন্টটা কোনো একটা ব্লাইন্ড স্পটে হয়েছে, অথবা যে ক্যামেরাতে ধরা পড়েছে ঘটনাটি সেই পুরো ক্যামেরা ফুটেজটাই উধাও করে দেওয়া হয়েছে। রাফি দেখলো মাফিয়া গার্ল তখনও ফোনে লাইনে আছে। ট্রাফিক সার্ভেইলেন্স সম্পূর্ণ ব্লাউন্ড, কোনো ক্যামেরার কোনো অ্যাক্সিডেন্ট ফুটেজ ধরা পড়েনি। দ্যাটস অলমোস্ট ইম্পসিবল। কেউ না কেউ কোনো না কোনো কারসাজি করেছে। ডাজ নট ম্যাটার। তুমি আমাকে অ্যাক্সিডেন্ট পয়েন্টের 360 ডিগ্রির ভেতরে যত প্রতিষ্ঠান, বাড়ি, দোকান আছে সব কিছুর লিস্ট দাও। একটু অপেক্ষা করুন বলে রাফি অ্যাক্সিডেন্টের লোকেশনের চারপাশের যেসব প্রতিষ্ঠান, দোকানপাট বা বাড়িঘর আছে তার লিস্ট বের করলো। পেয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্টও লাগবে। রাফি মাফিয়া গার্লকে কানেক্ট রেখেই সূর্যকে ফোন দিল। স্যার, আপনি এখনও আপনার ফোন ইউজ করছেন? সমস্যা নেই, আমার ফোন ট্যাপ অথবা ট্রেস করা যাবে না। একটা ডকুমেন্টস লাগবে। বলে ফেলুন। স্যারের অ্যাক্সিডেন্টের পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্ট লাগবে। পাঠাবো কোথায়? আপনার ইমেলে? রাফি হেরা কিছু বলতে যাবে তার আগে মাফিয়া গার্ল খুবই কিন্তু কি তোমার মেল আইডি স্ক্রিন টাইপ করে নিল set@a.com। রাফিও ভেঙে চুরে মেল আইডিটা দিল সূর্যকে। আর ইউ সরি স্যার, কারণ জীবনে এমন অদ্ভুত ইমেল আইডি দেখিনি। জলদি পাঠিয়ে দাও রিপোর্টটি। আর কিছু লাগবে স্যার? টিভিতে শুনলাম আমাকে পলাতক ঘোষণা করা হয়েছে, কিন্তু আমি তো প্রাতিষ্ঠানিকভাবেই ছুটিতে রয়েছি। এটা কিভাবে হলো একটু খোঁজ নাও। হয়ে যাবে স্যার, গুড লাক। থ্যাংক ইউ। ফোন কাটতে কাটতে রাফির পিসিতে এক গাদা সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিল মাফিয়া গার্ল। সবগুলো ফুটেজই গতকালের। ফোন কাটতে কাটতে রাফির পিসিতে এক গাদা সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিল মাফিয়া গার্ল। সবগুলো ফুটেজই গতকাল অর্থাৎ স্যারের অ্যাক্সিডেন্টের দিনে। রাফি কিছু জিজ্ঞেস করার আগেই দুই একটা ফুটেজ প্লে করে দেখল। প্রথম ভিডিওটাতে টাইম মিলিয়ে চালু করলেই স্পষ্ট দেখা যায় স্যার রাস্তার একপাশে গাড়ি রেখে রাস্তা পার হলেন, একটা বাসায় ঢুকলেন। কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে বাইরে এলেন। রাস্তা পার হচ্ছেন ঠিক এমন সময় কোথা থেকে একটি জিপ এসে স্যারকে উড়িয়ে দিল। রাফি টাইম মিলিয়ে অন্যান্য ফুটেজে চালালো যাতে গাড়িটি কোথা থেকে আসলো, কোথা থেকে স্যারের পেছন পেছন ফলো করছিল, এমনকি অ্যাক্সিডেন্টের আগেই গাড়িটা কোথায় দাঁড়িয়ে স্যারের জন্য ওয়েট করছিল তার সব এই ফুটেজগুলোতে উঠে আসছে। রাফির চোখ সত্যিকারের বিস্ময় তৈরি হলো। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মাফিয়া গার্ল কীভাবে এত সব ম্যানেজ করে নিল। এতগুলো সিসিটিভি ফুটেজ কালেক্ট করা, তাও আবার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাটের। কয়েক মাসের কাজ মাত্র কয়েক মিনিটেই। রাফি উৎসাহ ধরে রাখতে পারল না। ওয়াও, অ্যামেজিং, বাট হাউ? I have a very efficient partner. Do you have what we need on those footage? জি পেয়েছি, কিন্তু ভিন্ন ভিন্ন ক্যামেরায়, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। Leave that to me. Now delete unnecessary footage and I will collect the rest. ওইদিকে মাফিয়া গার্লও অবাক করা কিছু ব্যাক থ্রু পেল। ডাইরেক্টর স্যার তো অনেক কাজ সহজ করে দিয়েছেন। এর আগেও অনেক কেস তৈরি হয়েছে এই একই দুর্নীতিবাদদের বিরুদ্ধে, কিন্তু কোনো অকাঠ্য প্রমাণ হাতে আসার আগেই কোনো না কোনোভাবে কেসগুলোকে মাঝপথে আটকে দেওয়া হয়েছে। তারপরেও ডাইরেক্টর স্যার হাল ছাড়েননি, এভিডেন্স কালেক্ট করেছেন যতটা সম্ভব। রাফি, উই ক্যান ফিনিশ হোয়াট মিস্টার ডাইরেক্টর স্টার্টেড। I am rearrange the evidence. এখন গতকাল রাতে পুলিশ যাবার আগেই দুষ্কৃতিকারীরা তোমাদের বাড়িতে ঢুকে পড়ে, আর তোমার কাজিনগুলো তাদের ডাকাত ভেবে
তোমারই ক্রিকেট সেট থেকে স্ট্যাম্প আর ব্যাট বের করে বেধড়ক পিটিয়েছে আর পুলিশের কাছে বয়ান দিয়েছে। এই ডাকাত দল আসার আগে কে বা কারা চুরি করে ঘরের থেকে ব্যাগপত্রগুলো উঠিয়ে নিয়েছে, তাই তারা আগে থেকেই তৈরি ছিল। এই বিপদের মাঝেও এমন খবর পেয়ে রাফির প্রচণ্ড হাসি পেল। রাফির কাজিনগুলো অনেক শক্তপোক্ত জিম করা বডি বিল্ডার। রাফি দৃশ্যগুলো ভাবতে থাকলো আর হাসতে থাকলো। অন্যদিকে মাফিয়াগার বেশ কিছু সূত্র আবিষ্কার করলো। এই দুর্নীতিবাজ চক্রটি বিভিন্নভাবে কালো টাকার পাহাড় করছে আর পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংক নামে বেনামে সেগুলো জমিয়ে রেখেছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে এরা দেশের অনেক ক্ষতি করেছে। মাফিয়া গার্ল একে একে সব এভিডেন্সগুলো সাজাতে থাকে। দেশের ভেতরে থাকা দেশের শত্রুদের সমূলে উৎপাটন করার পথে এক এক ধাপ করে এগোতে থাকে দুইজন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দেশের ভেতরে থাকা দেশের শত্রুদের সমূলে উৎপাটন করার পথে একে একে ধাপ করে এগোতে থাকে দুইজন। কিন্তু রাফি একটা জিনিস বুঝতে পারে না, মাফিয়া গার্ল এইসব ডকুমেন্টস কীভাবে পায়। প্রতিটা ডকুমেন্টস এতটা কনফিডেন্সিয়াল যে এইগুলো ভুলেও কেউ অনলাইন করার চিন্তা করবে না। কৌতূহল সামলাতে না পেরে রাফি জানতে চাইল মাফিয়া গার্লের কাছে। একটা প্রশ্ন না করে পাচ্ছি না, আপনি এত সহজে কিভাবে এসব ডকুমেন্টস পেয়ে যান? এগুলো পাওয়া কি এতই সহজ? কোথায় কার কাছে এসব ডকুমেন্টস পাওয়া যাবে তা আন্দাজ করে এসব ডকুমেন্ট হাতছাড়ানো তো কম ঝামেলার ব্যাপার না, তাহলে কিভাবে? আগেই তোমাকে বলেছি, আই হ্যাভ আ ভেরি এফিশিয়েন্ট পার্টনার। তার যদি কোনো কিছু খুঁজতে হয় তাহলে একটা সূচনা ক্লু এর প্রয়োজন, শুধু অনেকটা গুগল সার্চ ইঞ্জিনের মতো। তুমি যেমন একটা শব্দ সার্চ দিয়া ওই শব্দের সাথে জড়িত সব কিছু পেয়ে যাও, ঠিক তেমনই। কিন্তু গুগল শুধুমাত্র পাবলিক কন্টেন্ট শো করতে পারে, কিন্তু আমার পার্টনার সাইবার জগতের এমন কোনো পাবলিক, প্রাইভেট, সিক্রেট, সুপার সিক্রেট, লকড, ইডেন, ব্লা 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 ফাইল নেই যা আমার পার্টনারের চোখ ফাঁকি দিতে পারে। তোমার পার্টনার মানে হাইড্রা? কিছুক্ষণের জন্য নীরবতা চলল। নীরবতা ভেঙেই কথা বলল মাফিয়া গার্ল। I can drop all of this at once and let you die if you insist. না না, ঠিক আছে, আমি তো কৌতূহলের বশে। Your curiosity can kill you now. I am helping you. Does not means you can question me like this. বলেই ফোনটা কেটে দেয় মাফিয়া গার্ল। রাফি একদম চুপ হয়ে যায়। আসলেই তো রাফি হতে পারে বড় মাপের হ্যাকার, কিন্তু এত পাওয়ারফুল সার্চ ইঞ্জিন নেই ওর কাছে যে এই কেসগুলোর এভিডেন্স এত দ্রুত এবং ইফিশিয়েন্টলি খুঁজে বের করতে পারবে। না জানি কার ইমেইল অথবা কার ক্লাউড স্টোরে এসব ডকুমেন্টস রয়েছে যা সুরসুর করে চলে আসে মাফিয়া গার্লের কাছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। হঠাৎ রাফির কাছে রিজার্ভ কারেন্সি চুরির কমপ্লিট এভিডেন্স চলে আসে, সাথে মোবাইলে একটা কলও, ডজনখানেক ডিমওয়ালা নাম্বার। Did you have it? The complete evidence? ওয়েট এ মিনিট, লেট মি চেক। রাফি কিছুক্ষণ ঘাটাঘাটি করলো। বিয়ের জন্য ছুটিতে যাওয়ার আগে রাফি যে এভিডেন্সগুলো কালেক্ট করেছিল সেগুলোকে লিঙ্ক করা হয়েছিল না। এভিডেন্স ছিল উপরমহল জড়িত, কিন্তু কিভাবে জড়িত তা প্রমাণ করা বাকি ছিল। রাফি খুঁজে দেখলো একটা দুটো করে মুক্তা দিয়ে গাঁথা মালার শেষ মুক্তাটি গেঁথে গিট্টু দিয়ে দিয়েছে মাফিয়া গার্ল। আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই আছে। Now call directly to the Prime Minister. Tell her everything. ওকে, ধন্যবাদ। ধন্যবাদ পরে দিও, কিন্তু এখন ল্যাপটপটা কাঁধে নাও আর জানালা দিয়ে পালাও। কেন? বিল্ডিংয়ের সিকিউরিটি শো করছে, বিল্ডিংয়ে পুলিশ ঢুকছে, আর সারা বিল্ডিংয়ে তোমার মতো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আর একটাও নাই। আমি এখন 9 তলায়, জানালা দিয়ে পালাবো কিভাবে? It is a safe house. It always has a 2 exit. I am cutting the power of your building. Stay on the phone. তারা যদি এখনও নিচতলায় থাকে তাহলে আমি চাইলে সামনের দরজা দিয়ে বের হয়ে যেতে পারি। সেটাই করতে হবে, কারণ বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে শো করছে
সূর্যই পুলিশ ডেকে এনেছে। সূর্য? ডোন্ট ব্লেম হিম, হি ইজ জাস্ট আ ফলো দ্য প্রোটোকল, হি হেল্পড ইউ টিল দ্য এন্ড। সূর্যই যদি পুলিশ ডেকে আনে তাহলে সব এক্সিটই সিকিউর করে দেবে। এখন কি করা উচিত? আমি বিল্ডিংয়ের ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট করে দিচ্ছি। স্প্রিংকাল চালু হয়ে গেলে পানি ছড়ানো শুরু হয়ে যাবে, আর তাতে সবাই একসাথে বের হওয়ার চেষ্টা করবে। ভিড়ের সাথে তাল মিলিয়ে বের হয়ে যেতে হবে তোমাকে। রাফি তার ল্যাপটপকে লেমিনেশন কভারে মুড়ে নিল। আমি রেডি। কাটিং দ্য পাওয়ার, অ্যাক্টিভেটিং ফায়ার অ্যালার্ম। হুট করে বিদ্যুৎ চলে গেল আর সাইরেন বাজতে শুরু করলো। ফায়ার এক্সিট আর সিঁড়িগুলো লোকারণ্য হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে এদের কারোরই বিল্ডিংয়ে আগুন লাগলে কী করণীয় তা জানা নেই। হুড়মুড় করে বের হতে গিয়ে কয়েকজন আহতও হলো। এদিকে সেসব পুলিশ লিফট ব্যবহার করে উঠতে চাচ্ছিল, তারা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আটকা পড়ে গেল। আর হুড়ুহুড়ি করে বিল্ডিংয়ের লোকজন নিচে নামার কারণে যেসব পুলিশ সিঁড়ি ব্যবহার করেছিল তারাও পিছিয়ে যেতে বাধ্য হলো। রাফি সেই ভিড়ে মাথা গুঁজে বিল্ডিং থেকে বের হয়ে এলো। মেইন গেটে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলে এত পরিমাণ মানুষ দল বেঁধে সিঁড়ি আর ফায়ার এক্সিট দিয়ে বের হতে লাগলো যে বাধ্য হয়ে ব্যারিকেড তুলে নিতে বাধ্য হলো। আর রাফিও সুযোগ পেয়ে গেল মুখ লুকিয়ে পুলিশের নাকের ডগা দিয়ে মেইন গেট দিয়ে বের হয়ে আসতে। রাফি তখনও ফোন লাইনে ছিল মাফিয়া গার্লের সাথে। চারপাশের পরিস্থিতি বুঝে রাফি যখন নিজেকে আপাত দৃষ্টিতে নিরাপদ মনে করলো তখন ফোনে বলল, আই অ্যাম ক্লিয়ার। Not yet. Two persons are following you. It seems they are not sure about you, but they are following you from the building. বলেন কি? তুমি ডান দিকে গলি দিয়ে ঢুকে পড়ো। রাস্তার মাথায় একটা কালো টয়োটা এলিয়েন দেখতে পাবে। রেজিস্ট্রেশন নাম্বার DKM 12345। উবের থেকে কানেক্ট করে দিয়েছি, জাস্ট উঠে পড়ো। আমি ড্রাইভারে GPS সেট করে দিয়েছি, জাস্ট গো। ডান দিকে? শিওর তো? I can see, and my navigation system are absolute. Just go. But act like it's normal. Do not alert them with your wrong move. এমন সময় কিভাবে নর্মালি অ্যাক্ট করে? যাই হোক, ফোনটা রাখছি। Good luck, Mafia boy. রাফি ফোনটা কেটে দেয়। রাফির খুব করে ঘাটটা ঘুরিয়ে দেখতে ইচ্ছে করছিল পেছনের লোক দুটোকে, কিন্তু তাতে লোক দুটোকে অ্যালার্ট করে দেওয়া হবে। তাই রাফি নিজেকে সংযত করে এগিয়ে যেতে থাকলো। সামনেই দেখতে পেল মাফিয়া গার্লের বলা ডান দিকের রাস্তা। রাফি চুপচাপ সাধারণ মানুষের মতো ডান দিকের রাস্তায় ঢুকে গেল। গলিটা অনেক চিপা, দুজন মানুষ পাশাপাশি হাঁটাচলা করতে সমস্যা হয়। রাফি গলির ভিতরে পায়ের গতি একটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি গলিটা পার হয়ে যেতে চাইল। পেছনে না তাকিয়ে কালো টয়োটা খুঁজতে থাকলো রাফি। একটু সামনেই কালো টয়োটা দাঁড়িয়ে থাকতে দেখলো। সামনে এগোতে এগোতে রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নিল রাফি। ঠিক আছে দেখে আর দেরি করলো না রাফি, দরজা টান দিয়ে খুলে ফেললো রাফি। ড্রাইভার পেছনে ফিরে জানতে চাইল, রাফি, হরে ভাই, ওরা তোর পঙ্খিরাজ। ইউ গট ইট বস। বলেই গাড়ির টপ স্পিড ওঠাতে ব্যস্ত হয়ে গেল ড্রাইভার। রাফি কিছু বলতে যাবে তখনই মাফিয়া গার্লের ফোন। You should fashion your seat belt. This driver has a bad reputation of fast and riskless driving. More than 100 users give him 1 star because of his driving. I choose him specially for this situation. Hold tight, Mafia boy. এদিকে রাফির তো যান যেতে যেতে ফেরত আসা অবস্থা। ফোন কাটবে নাকি সিট বেল্টটা টেনে বাঁধবে তা বুঝতে পারলো না। কোনোভাবে নিজেকে সিটের সাথে চেপে রাখা সিট বেল্টটা বেঁধে নিল, তারপর ফোনটা কাঁধে তুলে নিল। অ্যান্ড ইউ আর টেলিং মি দিস, ইফ আই ডাই উইল কিল ইউ মাফিয়া গার্ল। বলেই ফোন কেটে ভয়ে ভয়ে সামনে তাকায়। গাড়ির স্পিড 100+, আর এমন ভিড়ের মধ্যে এত স্পিডে গাড়ি চালাতে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাফি পেছনে তাকালো। গাড়ির পেছনে কারো পক্ষে লেগে থাকা অর্থাৎ ফলো করা সম্ভব না। বিভিন্ন অলিগলি টপকে রাফিকে বাড়ির রাস্তা থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় ড্রাইভার। গাড়ি থেকে নামার সময় রাফির মাথা চক্কর দিতে থাকলো। বুক থেকে হাড়টা বের হয়ে যাবে যাবে করছে। গাড়ি ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মাথা ঘোরা কমানোর জন্য। 100+ স্পিডে গাড়ির ড্রাইভার হাওয়া আর সেই গাড়ির প্যাসেঞ্জার সিটে বসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাফি কিছুটা নর্মাল হলে ফোন আসে মাফিয়া গার্লের। How was the ride? Should I rate him 5 star? ক্যান ইউ ফাইন্ড এনি আদার অপশন টু কিল মি?
The CCTV footage are ready. Did you ঠিকানা লোন রাফি গলা দিয়ে আর স্বর বের হচ্ছে না। মাফিয়া গালের নকলটারও কেটে একদম দম নিল। যান হাতে চলে আসলেও অ্যাটলিস্ট যারা ফলো করছিল তাদের পিছু ছাড়তে এমন একজন ড্রাইভারই দরকার ছিল রাফির। মাফিয়া গার্লের অ্যানালিটিক্যাল পাওয়ার দেখে হওয়া ছাড়া গতি নেই। 100-এর উপর রাইডার যেখানে 1 স্টার দিয়েছে ড্রাইভারকে, সেখানে মাফিয়া গার্ল ঠিকই ড্রাইভারকে 5 স্টার দেওয়ার মতো রাইডার খুঁজে দিল। রাফি চুপচাপ গা ঢাকা দিতে দিতে ঘরের দরজায় দাঁড়ালো। নক করে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও যখন কেউ দরজা খুলল না, তখন রাফির খুব টেনশন হতে লাগলো। ফোন বের করে ঘরে রাখা ফোনে ফোন দিতে যাবে, তখনই দরজা খুলে গেল। তোহা এসে দরজা খুলেছে। কি হলো? এতক্ষণ লাগালে কেন দরজা খুলতে? টেনশনে আমার গলার পানি শুকিয়ে গেছে। ভাবলাম আমার কারণে তোমরা আবার বিপদে পড়লে কি না। এতই যদি ঘরের চিন্তা তোমার, তো বাইরে যাও কিসের জন্য শুনি? আব্বু আম্মু কতটা টেনশন করতেছিল জানো? আজ সারাটা দিন দুজনে কেউ জায়নামাজ থেকে ওঠেও নেই। পুরোটা সময় আল্লাহর কাছে দোয়া করেছে যেন তোমার কোনো ক্ষতি না হয়। এই বয়সে তাদের দিকে তো এখন একটু নজর দিতে পারো। এতক্ষণ পর তোহার উপর নজর পড়ল রাফির। টলটলে চোখে এতগুলো কথা বলে গেল সে। চোখ দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই গঙ্গা যমুনা বইয়েছে ওই গরুর মতো মায়াবী চোখ দুটোতে। আজীব, এই মেয়ে এত মায়া রাখে কোথায়? চোখ দিয়ে মায়া ঝরতেই থাকে সব সময়। আর রাফি যখনই ওই চোখে তাকায় তো মনে হয় মায়ার ঝর্ণার নিচে দাঁড়িয়ে চুবনি খাচ্ছে। রাফির বউয়ের মাঝে দিন দুনিয়া ভুলে দেবার মতো অদ্ভুত এক ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ। আর রাফি তো প্রতিবার তোহার মুখ দেখলেই ভুলে যায় যে ঘাড়ের ওপর জীবন মৃত্যুর দাড়িপাল্লা নিয়ে ঘুরছে সে। তোহাকে দেখলে মনেই হয় না যে এই মেয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের বর্তমান নাগরিক। রাফি আজ পর্যন্ত কোনো বিদেশি পাসপোর্টধারী দেশি মেয়ের এমন মায়াভরা চেহারা দেখেনি। অবশ্য রাফি দেখেছেই বা কতজন মেয়েকে। নিরামিষের ওপর শাকাহারি ছিল রাফি। ছেলে বন্ধুর বালাই ছিল কম, আর মেয়ে আসমানে যে তারা দেখা যাচ্ছে না, ওই তারার সমান দূরত্ব বজায় রাখতো সবসময়। তাই হয়তো তোহার মায়ায় খুব দ্রুত জড়িয়ে পড়েছে রাফি। বিয়ের পর থেকেই রাফির কল্পনা বিলাস রোগটা বেড়েছে। না, বউ তার ভয়ঙ্কর মায়াবতী। রাফি তোহার হাতে ল্যাপটপটা তুলে দিয়ে মা বাবার কোথায় আছে তা জানতে চাইল। তোহার দেখিয়ে দেওয়ার রুমে গিয়ে রাফি দেখলো মা তার সিজদায় পড়ে আছেন আর বাবা 2 হাত তুলে মোনাজাত করছেন। দুজনেরই দোয়া শেষ হলে রাফি দুজনের মাঝে গিয়ে বসলো। বাবা মা ও তাদের বুকের মানিকে কাছে পেয়ে চোখের পানি ছেড়ে দিল। এসেছিস বাবা? সব ঠিক আছে তো? তোর কোনো সমস্যা হয়নি তো? মা তো রাফিকে জায়নামাজে বসা অবস্থায় জড়িয়ে ধরে কান্না জুড়ে দেন। এই দেখো, আমি এসেছি তো, একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় চলে এসেছি তোমাদের কাছে। সব ঠিক আছে, তোমাদের দোয়া আছে না আমার সাথে, আমার কিচ্ছু হবে না তো? বলতে বলতে একটা মেসেজ পেল রাফি। The CCTV footage are ready. Did you connect with Prime Minister? Time is running out. রাফি আবেগের দুনিয়া থেকে বাস্তবে ফেরত এলো। বাবা মা এর 2 কপালে 2টা চুমু দিয়ে রাফি উঠে দাঁড়াতে গিয়ে দেখে তোহা দরজার কাছে এসে দাঁড়ালো। রাফি মা বাবার ঘর থেকে বের হয়ে যাবার সময় তোহাও পিছু নেয় রাফির। রাফি ঘরে গিয়ে জামা কাপড় ছাড়তে যাবে, তখন দেখে তোহার রুমের দরজায় কিছু একটা খুঁড়ছে আর বিড় করে কি যেন বলছে। কি বললে? শুনিনি, একটু জোরে বলবে। আমারটা কই? তোমারটা কি? বারে আব্বু আম্মুকে দোয়া করছে তাই তাদের দিছো, আর আমিও তো দোয়া করছি, আমাকে দিবা না? এমন কোনো সময় নেই যে যখন এই মেয়েটাকে ভালো লাগে না রাফির। রাফির এমন ঘোর বিপদ, পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে, কিন্তু তারপরে তোহার অভিমান আর ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো রাফিকে সব টেনশন থেকে কেমন যেন টেনে হিঁচড়ে বের করে আনে। রাফির টেনশন ভরা গোমরা গালের কোনায় কোত্থেকে একটা মুচকি হাসি চলে এলো, ভাবতেই পারল না রাফি। আচ্ছা, তোমারও চাই? বলেই তোহার দিকে এগিয়ে যেতেই তোহা লজ্জা ভরা একটা হাসি দিয়ে পালিয়ে গেল। রাফি ভাবে এই বিপদের দিনে তার পরিবার যেন অক্সিজেন দিয়ে রাফিকে বাঁচিয়ে রেখেছে। বাঁচানোর কথা ভাবতে ভাবতে মাফিয়া গালের কথা মনে পড়ে যায় রাফির। মারতে মারতে যেভাবে বাঁচিয়ে রেখেছে রাফিকে তা চিন্তা করতে ভিমরি খায় রাফি। মাফিয়া গাল না থাকলে আজ হয়তো এই গোলকধাঁধা থেকে সশরীরে ফেরত আসা সম্ভব ছিল না। রাফি ভেবে দেখে এখন প্রধানমন্ত্রীকে ফোন দেওয়া ঠিক হবে কিনা। ভাবাভাবির ফলাফল শূন্য বুঝে রাফি ফোন দেয় প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী ফোনটা রিসিভ করে রাফি নিজেকে NSA এর এজেন্ট হিসেবে পরিচয় দেয় এবং একটা কেস রিলেটেড আলোচনা প্রয়োজন সেটা জানায়। সহকারী কিছুক্ষণ অপেক্ষা করতে বলে লাইন হোল্ডে রাখল। কিছুক্ষণ পর আনহোল্ড করার সংকেত পায় রাফি। সহকারী ফোনটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল। বেশ লম্বা সময় ধরে কথোপকথন চলে। এরই মাঝে রাফি ডাইরেক্টর স্যারের হত্যা, রিজার্ভ কারেন্সি চুরির মিথ্যা ইনভেস্টিগেশন রিপোর্ট, রাফির প্রাতিষ্ঠানিক ছুটিকে পলাতক বলে চালিয়ে দেওয়া এবং চুরির কেস রিলেটেড সকল এভিডেন্স সংগ্রহ করা হয়ে গেছে বলে রিপোর্ট করে। প্রধানমন্ত্রী রাফির নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন এবং কাল সকালে গোপনে প্রধানমন্ত্রী নিজ বাড়ি এসে রাফিকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসবে বলেও জানান। রাফি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে অ্যাটলিস্ট কোনো একজন উচ্চপদস্থের কাছে রিপোর্ট করতে পেরে রাফির কিছুটা হালকা লাগে। রাফি একটা লম্বা গোসল দেওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে তোহা গামছা নিয়ে কোমর ভেঙে দাঁড়িয়ে আছে, চোখে মুখে অভিযোগ ভাব। খবরদার আজ ভেজা তোয়ালা বিছানায় রাখবে না, বারবার বলবো করে ভুলে গেছি, তাই আজ দাঁড়িয়ে আছি যেন কথাটা বলতে আবার ভুলে না যাই। তোহা একদমই বলে গেল পুরো কথাগুলো। রাফি তার জীবনের অবাক হবার লেভেলে ম্যাক্সিমাম করে তাকায় তোহার দিকে। অভিযোগ করার সময়ও মেয়েটার গালে টোল পড়ে। এই এক ভেজা তোয়েলের জন্য এত অভিযোগ? আচ্ছা বাবা, মাপ চাইছি, আর কখনো এমন ভুল হবে না। বলে তোহার হাত থেকে গামছা নিয়ে নিজের চুল মুছতে থাকে। তোহার রুম থেকে বের হয়ে গেলে রাফি কাপড় বদলে অভ্যাসবশত ভেজা গামছাটা আবার খাটিয়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর তোহার রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। রাফি রাতের খাবার শেষ করে টিভি দেখতে বসলো। তোহার রান্নাঘরে সব কিছু গোছগাছ করছিল। রাফির ফোনে একটা মেসেজ এলো। Do not get on that car tomorrow. Someone flashing your contact with Prime Minister to the enemy. They know you were coming. রাফির মাথায় বড়সড় বাজ পড়ল। এ কোন মহাবিপদে পড়ল রাফি? হয়তো প্রধানমন্ত্রীর কাছে গেলে রাফি সুবিচার পেত, কিন্তু সে পৌঁছাবে কিভাবে যদি রাস্তাতেই কোনো সমস্যা হয়? রাফির মাথা কাজ করতে চায় না। এমন সময় আরও একটা মেসেজ এলো রাফির কাছে, একটা মেল আইডি আর মেসেজে আরও লেখা, Only Prime Minister has access on this email. Send those evidence tomorrow and avoid the trip. মনে মনে এমন একটা সলিউশনই খুঁজছিল রাফি, যেন বুকের উপর থেকে বিশাল এক পাহাড় নেমে গেল রাফির। ফুরফুরে মেজাজে মিটমিট হাসতে লাগলো রাফি। খুশিতে সোফার উপর পা তুলে বসলো রাফি। মনটা এতটাই হালকা হয়ে গেল রাফির যে রাফি বসে থাকা সোফার ঠিক পাশে তোহা এসে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে গলা লম্বা করে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে রাফির চেহারার হালচাল বোঝার চেষ্টা করছে। অথচ রাফি সেটা খেয়ালই করেনি। যখন খেয়াল হলো তখন হাসি ছেড়ে পা দুটো সোফা থেকে নামাতে নামাতে 2-3টা কাশি দিয়ে সোজা হয়ে বসলো রাফি। কাশির আওয়াজ শুনে তোহা সোজা হয়ে দাঁড়িয়ে গেল আর মুচকি হাসি ছড়িয়ে উধাও হয়ে গেল। পরদিন সকালে রাফি তার ল্যাপটপ দিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর ইমেল আইডিতে রিজার্ভ কারেন্সি চুরির সব এভিডেন্স এবং সাথে ডাইরেক্ট স্যার যে অ্যাক্সিডেন্টে মারা যাননি তার প্রমাণ সিসিটিভি ফুটেজে অ্যাড করে খুব সুন্দর করে একটা মেইল লিখে চালান করে দিল। তারপর আরও কয়েকশো মেইল অ্যাটাচমেন্টগুলো ফরওয়ার্ড করে দিল। এরপর প্রধানমন্ত্রীকে আবার ফোন দিল রাফি। অ্যাজ ইউজুয়াল একান্ত সহকারী পার হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলল রাফি। মেইলের ব্যাপারে ডিটেলস খুলে বলল রাফি। সাথে সাথে সশরীরে উপস্থিত না হতে পারারও জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে রাফি। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে প্রমাণাদি বিশ্লেষণ করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে। রাফির বেশ হালকা লাগলো। পেছনে দেখে তোহা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিল, শুনছিল। রাফি ঘুরে তোহাকে দেখে একটা বিজয় মাখা হাসি দিল। তোহা যেন রাফিকে এমন বিজয়ের হাসি কখনো হাসতেই দেখেনি। তুমি পেরেছো? না, আমরা পেরেছি। 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবং মিডিয়ার প্রচারণার কারণে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও দোষী ব্যক্তিদের আটক করা হয়। রাফির জোগাড় করে দেওয়া তথ্য উপাত্ত পর্যালোচনা করার জন্য 10 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয় এবং রাফির বিরুদ্ধে হওয়া ওয়ারেন্ট তুলে নেওয়া হয়। রাফি তার পুরো পরিবারকে নিয়ে আবার নিজেদের বাড়ি চলে যায়। রাফির জন্য নতুন কোয়ার্টার বরাদ্দ হয়, তাই তোহাকে নিয়ে নতুন কোয়ার্টারে ওঠে রাফি। পরের দিনই অফিসে যোগদান করে। সবাই রাফিকে কংগ্রাচুলেশনস জানায় তার অ্যাচিভমেন্টের জন্য। প্রাতিষ্ঠানিক ছুটিতে থেকেও এত বড় মিস্ট্রিকে সলভ করা অনেক বড় ব্যাপার বই কি। রাফি অফিসের সবার সাথে দেখা শেষ করে ডাইরেক্টর স্যারের রুমে যায়। চেয়ারে নতুন একজনকে দেখতে পায় রাফি।
ভেতরে আসবো স্যার? কাম ইন। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফিউল ইসলাম। ও হ্যাঁ, রাফি, দা রাফি। রাফি ডাইরেক্টর স্যারের গলায় তার চিলের সুর পায়। শুধুই রাফি স্যার? দেশকে খুব উদ্ধার করা হচ্ছে। কি ভাবো নিজেকে, রবিনহুড নাকি টার্জেন? দেশকে দেশের কাজ করতে দাও, আর এজেন্সিকে এজেন্সির কাজ। নাও গেট ব্যাক টু ওয়ার্ক। অ্যাজ ইউ প্লিজ স্যার। বলেই চুপচাপ বের হয়ে আসে ডাইরেক্টর স্যারের রুম থেকে। রাফি নতুন ডাইরেক্টর স্যারের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন কামনা করেনি, কিন্তু সামান্য ভালো ব্যবহার তো আশা করতেই পারে। ওই মানুষটাকে খুব মিস করবে রাফি। রুমে উকি দিলেই পরম উষ্ণতায় কাছে টেনে নেওয়া মানুষটিকে, মৃত্যুর আগ মুহূর্তেই অন্যের কথা ভাবা সেই মানুষটিকে, যার কারণে আজ রাফি বেঁচে আছে। নতুন ডাইরেক্টর স্যারের সাথে পরিচিত হয়ে আরও ভালোভাবে মনে পড়ে গেল রাফির বন্ধুর মতো বসকে। ভাবতে ভাবতেই চোখের কোণে পানি চলে এলো রাফির। করিডোরের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে যেখানেই থাকেন না কেন স্যার, ভালো থাকবেন। নিজের ডেস্কে ফিরে এলো রাফি। ল্যাপটপটা ওপেন করে কাজ শুরু করলো। বেশ লম্বা ছুটি কাটিয়েছে সে। অনেক কাজ জমে আছে, এক এক করে শেষ করতে হবে কাজ। অফিসের কাজ শেষ করতে করতে রাফির কাপে চুমুক দেয় রাফি। গলা ধরে আসে কফি খেতে গিয়ে। তোহা দুর্দান্ত কফি বানায়, এক কথায় দুনিয়ার শ্রেষ্ঠ কফি। তোহার কফি বাদে এখন অন্য সব কফি রাফির কাছে সাইপাস গেলার মতো অবস্থা। ছুটির পুরোটা সময় যেভাবে সাপোর্ট দিয়েছে মেয়েটা, চাইলেই চড়ুই পাখির মতো উড়ে চলে যেতে পারত তার দ্বিতীয় নাগরিকত্বের দেশে। চিন্তামুক্ত সময় কাটাতে পারতো চাইলে, কিন্তু কফি জল চোখের জল এক করে রাফিও তার ফ্যামিলির পাশে ছিল মেয়েটি। এমন সময় মোবাইলে মেসেজ এলো মাফিয়া গার্ল থেকে। Miss me? I know you don't miss me, but I do. In this whole world, I miss you more than anybody else. If you don't need me, pay the price. Or if you need me, you must fulfill my needs first. রাফির খটকা লাগে। মাফিয়া গার্ল হঠাৎ এমন করলো কেন? মাফিয়া গার্ল এতদিন যে সাহায্য করেছে তার প্রাইস চায়, মানে কি? ল্যাপটপ স্ক্রিনেও ভেসে ওঠে একটা চ্যাটবোট। Are you not interested to know টু নো হোয়াট? the price or my needs? আমি সত্যি কৃতজ্ঞ আপনার সাহায্যের জন্য। বলুন, আপনার সাহায্যের বিনিময়ে আপনি কি চান? অবশ্যই তার আগে আমার কিছু প্রশ্ন আছে। Shoot. আমাকেই কেন সাহায্য করলেন? তুমি আমার ইন্সপিরেশন। তোমার পদচিহ্ন ধরেই আমার এই রাজ্যে আসা। দেখো না, তোমার নামের সাথে মিলিয়ে নাম রেখেছি। ইউ আর মাই মাস্টার অফ দিস পার্থ। যদি আমি আপনার গুরু হই, তাহলে গুরুদক্ষিণা তো আমার প্রাপ্য। I gave you everything you ever dreamed. Even I saved your life several times. সেই জন্য আমি আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকব। I don't like debates. Price must be paid in full. আস্ক ইউর প্রাইস। Are you sure? Don't you need me anymore? রাফি ভাবনায় পড়ে গেল। মেয়ে এমন কি চায় যার জন্য এত ভনিতা? এমন কি আছে যা দিতে গেলে রাফিকে দ্বিতীয়বার ভাবতে হবে? আমার ক্ষমতার বাইরে না হলে আমি অবশ্যই তা পূরণ করব। It's within your range. Don't worry. আচ্ছা বলুন। রাফির কাছে ফোন আসে। স্ক্রিনে ভেসে আসে বউ নাম, যার ঘোমটা টানা বউ তোহার ছবিটা। চ্যাট রেখে চেয়ারে হেলান দিয়ে ফোনটা রিসিভ করে রাফি। সারা দিনে কি একবারও মনে পড়ে না? কখনো আমার খোঁজ নাও না তুমি। তুমি অনেক খারাপ, পচ্চা বড় একটা পচ্চা। আজ প্রথম দিন ছিল, তাই কাজে ডুবে গিয়েছিলাম। আর চাইলেও কি তোমাকে ভোলা যাবে? এই জীবনে তো না। বলে রাফি সোজা হয়ে বসে। ল্যাপটপের চ্যাটবোর্ডের দিকে চোখ যায় রাফির। মাফিয়া গার্ল রিপ্লাই দিয়েছে। রিপ্লাই দেখে রাফির গা হাত পা ঠান্ডা হয়ে গেল। ফোনে তোহাকে বলল, একটু পরেই বাসায় চলে আসবো। এখন জলদি হাতের কাজ শেষ করে নেই। যত দ্রুত কাজ শেষ হবে তত দ্রুত বাসায় আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, শোনো না, আসার সময় আইসক্রিম নিয়ে আসতে পারবা? আচ্ছা রাখছি। চ্যাটবোর্ডের মাফিয়া গার্ল রিপ্লাই করেছে বড় হাতের স্পেলিং দিয়ে। My prize and my need. Both are you. এই ইউ এর মানে কি তা খুব ভালোভাবেই জানে রাফি, কিন্তু তারপরও রিপ্লাই করে। মি? হোয়াট মি? My prize and also my need
is you. I want to marry you. পাগল হয়ে গেছেন কি? আমি বিবাহিত। You can divorce her anytime. আর ইউ মেড? আই ক্যান ডু দ্যাট। But I can do a lots of things. I can throw you back as a most wanted criminal and expose your true identity in the cyberspace. I can find lots of people who are interested in Mafia Boy in real world. রাফি জমে বরফ হয়ে যায়। সাইবার দুনিয়ার শত্রুগুলো যদি রাফির রিয়েল লাইফে চলে আসে তাহলে রাফির জন্য বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, মাফিয়া গার্লের মতো ডেঞ্জারাস অ্যান্টিটিকে নিজের শত্রু বানানো একদমই বুদ্ধিমানের কাজ নয়। এছাড়া মাফিয়া গার্ল এমন সময় রাফিকে সাহায্য করেছে যখন রাফির নিজের এজেন্সিও রাফিকে সাথে দেয়নি। কিন্তু তাই বলে তোহাকে ডিভোর্স? তোহাকে ইয়াল্লাহ, এই কোন পরীক্ষায় ফেললে আমায়? চ্যাটবোটে। দেখো, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি বুড়িও নই, আর রিয়েল লাইফে আমার পেছনে নেহাত কম ছেলে পেলে ঘুরঘুর করে না। তাই বলা যায় আমি মোটামুটি রকমের সুন্দরী, তোমার বউয়ের থেকে কোনো অংশে কম না। তোহার থেকে সব দিক দিয়েও যদি আপনি বেশি হয়ে থাকেন, তবুও তোহার সাথে আপনার কেন কারো তুলনা চলে না? তাহলে আমি যে সাহায্য করলাম, তোমার জীবন বাঁচালাম, এইগুলো মূল্যহীন? দেখুন, আপনি আমার জন্য যা কিছু করেছেন তা কেউ কারোর জন্য করে না। আপনি করেছেন এবং তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে। I told you earlier that I don't like debates, and also I asked my price, and it's also in your range. So, are you going to repay? I know you are there. Answer me. It's not possible. It is possible to live with your cyber world enemies in real world, that including me. What is gonna be? Let me think. Take your time, but answer me before tomorrow. রাফি ঠাস করে ল্যাপটপের লিডটা নামিয়ে ফেলে। কী হচ্ছে এসব আবার রাফির সাথে? মাফিয়া গার্ল এভাবে রাফিকে ব্ল্যাকমেল করবে ভাবতেও পারেনি রাফি। আর তোহা হয়তো অল্প দিনেরই পরিচয়, কিন্তু বিয়ে তোহাকে। রাফি ঠাস করে ল্যাপটপের লিডটা নামিয়ে ফেলে। কী হচ্ছে এসব আবার রাফির সাথে? মাফিয়া গার্ল এভাবে রাফিকে ব্ল্যাকমেল করবে ভাবতেও পারেনি রাফি। আর তোহা হয়তো অল্প দিনেরই পরিচয়, বিয়ে কিন্তু তোহাকে ডিভোর্স। নিজের মাথা নিজেই চেপে ধরে রাফি। এই কোন জাতা করে ফেসে গেল রাফি। অফিস শেষ করে বাড়ির পথে রওনা দিল রাফি। নতুন কোয়ার্টারে ফিরে দরজায় নক করার সাথে সাথেই দরজা খুলে দেয় তোহা। কপাল, গাল, গলা ঘামে ভিজে আছে শাড়ির, আঁচলটা কোমরে গোজা। বোঝাই যাচ্ছে ঘর গোছাতে ব্যস্ত ছিল এতক্ষণ সে। রাফিকে দেখে একগাল হেসে মায়া ঝরানো হাসি ছুড়ে দেয় তোহা। বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্তে খুন হয়ে আসছে রাফি ওই মায়াবী হাসিতে। এই মেয়েকে ফুলের আঁচল লাগতে দেখলেও কষ্ট হবে রাফির। আর ডিভোর্স, এত সব ভাবতে ভাবতে ঘরে ঢুকে রাফি। ঘরে 70% গোছানো শেষ। মেয়েটা একলাই সামনে নিল সব। তোহার দিকে তাকিয়ে যতটা সম্ভব মিষ্টতা নিয়ে একটা হাসি ছুড়ে দিল। সোজা রুমের দিকে যেতে থাকে রাফি। পেছন থেকে তোহাকে উকিঝুঁকি দিতে দেখে রাফি ঘুরে দাঁড়ায়। কি হলো? আননি? কি আনবো? না, কিচ্ছু না। রাফি তোহার মলিন হাসিটা লক্ষ্য করলো, কিন্তু নিজের মাথার উপর যে যন্ত্রণা কাজ করছে তা ছাপিয়ে যেতে পারেনি তোহার মলিনতা। রাফি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তোহা রুমে এসে দেখে ভেজা তোয়ালেটা আবার বিছানায় ফেলে রেখেছে রাফি। সংসার অল্প কিছুদিনের হলেও তোহা এতটুকু জানে যে তার স্বামী সজ্ঞানে ঘরের এই হাল রেখে বিছানায় গা এলোবে না। তোহা বুঝতে পারে হয়তো অনেক বড় কোনো সমস্যা সামনে এসেছে, যার জন্য আজ হয়তো মনটা নিয়ে বাড়ি ফিরতে পারেনি রাফি। ভেজা তোয়ালেটা তুলে বারান্দায় নেড়ে দেয় তোহা। বারান্দার ভিউটা বেশ সুন্দর। দক্ষিণমুখী সূর্যোদয় আর সূর্যাস্ত দুইটাই দেখা যায়। পরন্তু বিকালে বরকে নিয়ে বারান্দায় বসে প্রচণ্ড
আইসক্রিম খেতে ইচ্ছে করলেও রাফির উদাসীনতা দেখে ভুলে যায় তোহা। রাফির মাথার কাছে বসে চুলে বিলি কেটে দিতে থাকে তোহা। রাফি জেগে আছে কিন্তু চোখ বন্ধ করে পড়ে থাকলো। না, বউয়ের মলিন হাসি দেখতে একদমই ভালো লাগে না রাফির। কিন্তু তোহার মুখ মলিন ছিলই বা কেন? কিছু আনার কথা বলেছিল কি? হঠাৎ চোখ খোলে রাফি, ঝট করে বসে পড়ে বিছানার ওপর। বউ তার আইসক্রিম আনতে বলেছিল, তার উপর একাই ঘরের কত কাজ করে ফেলেছে। নিজেকে নিজেই দুষতে থাকে রাফি। মাথা ঘুরিয়ে তোহাকে দেখতে পায় বিছানার পাশে। লজ্জায় চোখ মেলাতে পারে না রাফি। বউ তার এত বুঝমান হয়ে গেছে যে স্বামী তার কপালে চিন্তার রেখা দেখে তার আইসক্রিম খাওয়ার বায়না ধরেনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রাফি। রাফিকে হঠাৎ উঠে দাঁড়াতে দেখে চমকে যায় তোহা। নিজে উঠে দাঁড়ায় রাফির সাথে সাথে। রাফি কোনো কথা না বলে চট করে একটা গেঞ্জি পরে বের হয়ে যায় ঘর থেকে। তোহা পেছন পেছন দরজা পর্যন্ত আসে রাফির, কিন্তু রাফির গতির সাথে পেরে ওঠে না। আধ ঘন্টা পর দরজার নখ শুনে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। দরজাটা ফুটা দিয়ে উকি মেরে দেখে রাফি। চট করে দরজা খুলে দেয় তোহা। দরজার সামনে রাফি দাঁড়ানো, একদম ঘামে ভেজা, হাঁপাচ্ছে ভূতের মতো। তোহা ভাবে হয়তো নতুন কোনো বিপদ দেখা দিয়েছে তাদের জীবনে। রাফি হাঁপাতে হাঁপাতে পেছন থেকে আইসক্রিমের কার্টুন বের করলো। আইসক্রিম দেখে তোহা ছোট মানুষের মতো অবাক আর খুশি হয়ে দুই গালে হাত দিয়ে মৃদু আওয়াজে করে চিৎকারে চেঁচিয়ে উঠল। তোহার অবাক হওয়াটা খুবই ভালো লাগে রাফির। চোখ দুটো তারার মতো জ্বলতে থাকে মেয়েটার। হয়তো ভুলে যায় যে সে একজন প্রাপ্তবয়স্ক যুবতী, কিন্তু শৈশবের উৎসাহ এখনও তোহার চোখে মুখে। না, বউ তার ভয়ঙ্কর সুন্দরী, কিন্তু রাফির এই হাল দেখে কপালে প্রশ্নের রেখা জাগে তোহার। আইসক্রিম আনতে গিয়েছিলে, ভালো কথা। এই হাল করেছো কেন নিজে? যাওয়ার সময় গাড়ি নিতে ভুলে গিয়েছিলাম। আসার সময় দৌড়ে না আসলে আমার বউ কী খেত? আইসক্রিম নাকি চকলেট? তাই বলে দৌড় দিবা? দেবই তো, 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার। আইসক্রিম খেতে চাইলে আমি কি না করতে পারি? তোহা আনন্দে জড়িয়ে ধরে রাফিকে কিছুক্ষণ জড়িয়ে ধরে ছেড়ে দেয়, হয়তো লজ্জায় নয়তো আইসক্রিম গলে যাওয়ার মায়ায়। যাও যাও, তাড়াতাড়ি দুইটা চেয়ার পাতাও বারান্দায়, আমি আইসক্রিম নিয়ে আসছি বলেই রান্নাঘরের দিকে ছুটে গেলাম। রাফি চেয়ার পাতাচ্ছে আর ভাবছে, এমন বউ যে রাফিকে খুঁজে বের করে বিয়ে করেছে, এটাই রাফির 7 জন্মের ভাগ্য। রাফি মাঝে মাঝে অবাক হয়, কলেজ আর ভার্সিটি লাইফে এই মেয়েটাই রাফির পেছন পেছন ঘুরতো। এইসব 7-5 ভাবতে ভাবতে তোহা চলে আসে। হালকা সাজগুজু করেছে মনে হয়। না, কোনো সাজগুজু নয়, কপালে একটা মাত্র লাল টিপ দিয়ে নিজেকে সাজিয়ে ফেলেছে রাফির বউ। রাফি আগে থেকেই একটা চেয়ারে বসেছিল। তোহা আইসক্রিম দুটো রাফির হাতে ধরিয়ে দেয়, তারপর দুইটা চেয়ারের মাঝের দূরত্ব যতটা সম্ভব কমিয়ে আনে। তারপর বসে পড়ে রাফির বাম পাশ ঘেঁষে। রাফির বাম হাতের নিচ দিয়ে নিজের ডান হাত গলিয়ে নেয় রাফির বউ। কোনো কথা না বলে রাফির বাম হাতে মাথা ঠেকিয়ে আইসক্রিম খেতে থাকে। রাফিও কোনো কথা না বলে আইসক্রিম খেতে খেতে সূর্যাস্ত দেখতে লাগলো। রাফির মনে হতে লাগলো পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত আজ এই ছোট্ট বারান্দাতেই তৈরি হয়েছে। রাতে খাওয়া দাওয়া করার পর রাফির ফোনে আবারও মেসেজ পেল আননোন সোর্স থেকে, মানে মাফিয়া গার্ল। I want the answer tomorrow. Bring your answer with you. রাফি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে। একদিকে মাফিয়া গার্ল, যাকে এক কথায় বলা যায় দ্য কুইন অফ দ্য সাইবার ওয়ার্ল্ড, যে কিনা রাফির অজান্তেই সাহায্য করে আসছে, বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে, এক প্রকার ইম্পসিবল কেসের মিস্ট্রি সলভ করে রাফির হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিয়েছে, এমনকি চাকরিটা পাইয়ে দিতেও মাফিয়া গার্লের ভূমিকা অপরিসীম। আজ রাফি যেখানে, তার সিংহভাবই মাফিয়া গার্লের দেয়া। অন্যদিকে তোহা, যে কিনা বিয়ের পরদিন থেকেই রাফির জন্য সমস্যায় জড়িয়ে পড়েছে, কিন্তু একটাবারের জন্য কমপ্লেন করেনি, একটাবারের জন্য খোঁচা দিয়ে কথা বলেনি, চুপচাপ রাফির পাশাপাশি ছিল এবং এখনও আছে। চাইলেই সে তার দেশে ফিরে যেতে পারত, কিন্তু এমন চিন্তাও করেনি সে। তোহার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর রাফি তো প্রতিনিয়ত তোহার মায়ায় জড়াচ্ছেই। তোহা ছাড়া ঘরকে ঘর মনে হবে না। ভেজা তোয়ালেটা বিছানার ওপর পড়ে থাকতে দেখে মোটেও ভালো লাগবে না। রাফি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন শুধু সকালের অপেক্ষা। সকালে সঠিক সময়ে অফিসে পৌঁছালো রাফি।
সাধারণ নিয়মে রাফি অফিসে এসে সবার প্রথম ডাইরেক্টর স্যারের রুমে গেলেও নতুন ডাইরেক্টরের থোবরা দেখে দিনটা শুরু করতে ইচ্ছা করছিল না, তাই সোজা গিয়ে নিজের ডেস্কে বসল। কাজ করার মাঝখানে নতুন ডাইরেক্টর স্যার নিজেই রাফির ডেস্কে আসে। রাফি বাবা, যদি কিছু মনে না করো তাহলে আমার কেবিনে একটু আসতে পারবে? রাফির খটকা লাগে। যে লোক রাফির এত বড় সাফল্যে অ্যাপ্রিসিয়েশন তো দূর, একটু ভালোভাবে কথা পর্যন্ত বলেনি, সেই ডিরেক্টর স্যার কিনা নিজে এসে রাফিকে ডেকে নিয়ে যাচ্ছে তার কেবিনে, তাও আবার বাবা ডেকে। ঘটনা তো সুবিধের ঠেকছে না। স্যার, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমাকে খবর পাঠালেই হতো। আপনি যান, আমি কিছুক্ষণের ভেতর আসছি। ডাইরেক্টর স্যার চলে যাওয়ার পর রাফি স্যারের কেবিনের উদ্দেশ্যে রওনা দিবে এমন সময় একটা মেসেজ পেল রাফি, আননোন সোর্স থেকে। রাফির মন চাইল না, তারপরও কি মনে করে ওপেন করে রাফি। Your bad boss case solved. He would not even try to disturb you again. চেয়ারে বসে পড়ে রাফির লাইনে। রাফি আবারও চেয়ারে বসে পড়ে। রাফির লাইফের গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে দাঁড়িয়েছে এই মাফিয়াগার। নাইচাতেও 2 হাত ভরে সাহায্য করছে রাফিকে, কিন্তু বিনিময়ের মূল্য অনেক বেশি চড়া হয়ে গেছে রাফির কাছে। ডাইরেক্টর স্যারের রুমে গেলে রাফিকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাপারটা নিজেদের ভেতর রাখার ইঙ্গিত দিতে থাকলেন। রাফি বুঝল যে ঘা এখন মাফিয়া গার্ল মেরেছে, তখন সেটা মাংসে লাগেনি, সোজা গিয়ে হাড়ে লেগেছে। রাফিও যেহেতু কিছুই জানে না, তাই ডাইরেক্টর স্যারের হাতে হা মিলিয়ে পাশ কাটাতে চাইল। রুম থেকে বের হওয়ার পর 2টা মেসেজ পেল রাফি, মাফিয়া গার্ল এবং তোহা দুইজনের। প্রথমে তোহার মেসেজ ওপেন করলো রাফি। কখন আসবে? আজ রাতে কি রান্না করব? তাড়াতাড়ি বাসায় চলে এসো। মাফিয়া গার্লের মেসেজ ওপেন করলো। Problem solved. Your time is off, Mafia boy. So, what is your choice? রাফি ডেস্কে এসে ল্যাপটপ ওপেন করে একটা চ্যাটবোর্ড উইন্ডো অপেক্ষা করছে রাফির উত্তর জানার জন্য। রাফি চ্যাটবোর্ডে টাইপিং পয়েন্টারে লাফানোর দিকে এক নজর তাকিয়ে থাকে। ভাবনা চিন্তার ফলাফল শূন্য জেনে গটগট করে কিবোর্ডে হাত চালায় রাফি। নো, আই ক্যান লিভ হেয়ার ফর ইউ অ্যান্ড অলসো আই ক্যান্ট লস ইউ। You cannot be serious. You want both of us? Me or her? Choose now. Now, Rafi. তোহা, আই সোস তোহা। কিছুক্ষণ নীরবতা, ফিরতি মেসেজের কোনো তাড়া নেই। হঠাৎ, You are a good man, Rafi. Toha is very lucky to have you. হোয়াট? টাইপ শেষ করতেই চ্যাটবোর্ড উধাও হয়ে যায়। রাফি বুঝতে পারে না কি হলো আর কী বা হতে চলেছে রাফির জীবনে। হ্যালো ভিউয়ার্সরা, সিজন 1 এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই সিজন 2 নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।